আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। আহ, আচ্ছা, মোটামুটি সবাই জয়েন হয়ে যাচ্ছে। জয়েন হওয়া শেষ হলে আমি শুরু করে দিব। তোমরা পারলে একটু লাইভটা শেয়ার করে দাও। যারা যারা তোমাদের বন্ধু আছে বা বান্ধবী আছে তাদের সাথে খুব দ্রুত শেয়ার করাও। শেয়ার করা শেষ হলে আমি ক্লাস শুরু করে দিব। ওকে, মোটামুটি যেহেতু অনেকগুলা ক্লাস, অনেকগুলা সময় পার হয়ে গেছে, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করতে পারি। মোটামুটি সব ঠিকঠাক থাকলে আমরা শুরু করবো এখন। তো আমাদের অধ্যায়টার নাম হচ্ছে অণুজীব। সর্বপ্রথম এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। তো এই মাইক্রোস্কোপের কাজ কি? মাইক্রোস্কোপের কাজটা হচ্ছে আমরা যেসব জিনিস খালি চোখে দেখতে পারি না, সেই সব জিনিসকে এই মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখা হয়। তার মানে আমরা খালি চোখে যেসব ছোট ছোট জিনিস আমরা খালি চোখ দিয়ে দেখতে পারবো না, সেসব ছোট ছোট জিনিস দেখার জন্য এই মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। এই মাইক্রোস্কোপের কাজ কি? মাইক্রোস্কোপের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে 100 গুণ বা 1000 গুণ পর্যন্ত বড় করে আমাদেরকে দেখায়। এখানে দেখো, ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম প্রোটোজোয়া ইত্যাদি। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অণুজীব, আর অণুজীব দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। আশা করি এই জিনিসটা তোমাদের সবারই ক্লিয়ার আছে। আর তোমাদেরকে ক্লাস শুরু করার আগে কয়েকটা জিনিস জানাই নেই। আমি হচ্ছে এই অধ্যায়টা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা শেষ করে দিব। কিভাবে কিভাবে পড়তে হবে, কোন টপিক্সটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক্সটা কম ইম্পর্টেন্ট, কোনটা পড়তে হবে না, কোনটা বাদ দিবা, সবগুলো আমি বলে দিব। কারণ হচ্ছে দেখবা, বইয়ের সম্পূর্ণ জায়গা থেকে কোশ্চেন হয় না, মাত্র কয়েকটা জায়গা থেকে কোশ্চেন হয়। 10% জায়গা ধরতে পারি আমরা। এইসব 10% জায়গা আমরা খুব ভালো করে জানবো। এইসব 10% জায়গা যদি তুমি ভালো করে আয়ত্ত রাখতে পারো, তুমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি করতে পারবা। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। আর এই অণুজীব অধ্যায়টা গুরুত্বপূর্ণ কেন? দেখো, তুমি যখন ভার্সিটিতে অ্যাডমিশন নিবা, অ্যাডমিশন নেওয়ার পর তুমি যেই সাবজেক্টগুলো নিয়ে পড়বা, সেই সাবজেক্টগুলো জানো কি কি? তো ভার্সিটিতে পড়ার জন্য তোমার সাবজেক্টগুলোর মধ্যে সর্বপ্রথম আমি যেগুলো আর কি লিস্ট করবো, সেখানে হচ্ছে ডিভিএম আছে,
2 নাম্বারে কি ফার্মেসি ধরবো, ফার্মা। 3 নাম্বারে কি এগ্রি। আমি এখানে লিস্ট করতেছি কোন সাবজেক্ট ভালো বা কোন সাবজেক্ট খারাপ, সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ দিব অন্য একদিন, আজকে না। তারপর ধরলাম ফিশারিজ, ফিশ লিখলাম। তো তোমরা বুঝে নিও, তো কোনো একটা ভার্সিটিতে পড়তে গেলে এই সাবজেক্টগুলো আছে। তো এই সাবজেক্টগুলোর জন্য অণুজীব অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে কোশ্চেন করবেই, যদি এইখানকার টিচার প্যানেলের কেউ যদি কোনো কোশ্চেন করে থাকে এই অধ্যায়টা থেকে কোশ্চেন করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ অণুজীব। এখান থেকে সচরাচর তুমি 2টা থেকে 3টা কোশ্চেন পাবাই। আমরা ধরতে পারি এখান থেকে 2টা বা 3টা কোশ্চেন আসবে যদি তোমার ভাগ্য ভালো থাকে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ। তো পড়াটা কিভাবে শুরু করবা আমি দেখাই দিচ্ছি। তো এখানে বিভিন্ন জিনিস লেখা আছে। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সেই শাখাকে অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি বলে। এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এগুলো রিডিং দেবা। আমি তোমাদেরকে 3টা জিনিস বলবো, একটা হচ্ছে রিডিং দেওয়া, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে মানে পুরা মুখস্থ। নিজের নাম ভুলে গেলেও ওই জিনিসটা যেন ভুল না হয়। যেটা বলবো যে নিজের নাম ভুলে গেলেও ওই জিনিসটা মানে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইটা ভুল করাই যাবে না। তো এই 3টা জিনিস একটু মানে শুনে রাখো। আমি বলতেছি যখন বলবো যে রিডিং দেওয়া, তুমি শুধু রিডিং পড়বা। ওইখান থেকে হচ্ছে তোমার জাস্ট বেসিক ক্লিয়ার হতে পারে, অথবা তোমাকে এমন কোশ্চেন দিছে যে কোনো একটা কোশ্চেন দিছে, তুমি হচ্ছে জাস্ট রিডিং করার কারণে তোমার মানে মাল্টিপল চয়েস, তো তোমার ব্রেনে মনে হবে যে না এটা উত্তর হতে পারে জাস্ট রিডিং দেওয়ার কারণে। ওই জায়গাগুলো রিডিং দিবা, কারণ হচ্ছে পুরো বই তো আমাদেরকে শেষ করা লাগবে, আর মানুষের ব্রেনেরও একটা ধারণ ক্ষমতা আছে, তুমি সব পড়ে সব মনে রাখতে পারবে না। তো যেটা বলবো রিডিং, জাস্ট রিডিং দিবা। যেটা বলবো ইম্পর্টেন্ট ওটা মোটামুটি মুখস্থ করবা, আর যেটা বলবো নিজের নাম ভুলে গেলেও আর কি ওই ওই টপিক্সটা বা ওই জিনিসটা মনে রাখতে হবে, ওইটা খুবই ভালো করে পড়বা। তো এই 3টা জিনিস আশা করি ক্লিয়ার হয়েছে। মানে রিডিং দেওয়া মানে মনে করবা 1 স্টার, ইম্পর্টেন্ট মানে হচ্ছে 3 স্টার, আর মোস্ট ইম্পর্টেন্ট বা নিজের নাম ভুলে গেলেও যেটা মনে রাখবে ওটা হচ্ছে 5 স্টার। ওকে, গুড। তো এখানে হচ্ছে ভাইরাস। আরেকটা জিনিস অধ্যায়ের শুরুতে বইলা নেই, এখানে হচ্ছে আমরা শিখবো হচ্ছে ভাইরাস। আমরা খুব তাড়াহুড়া করবো না, কারণ তাড়াহুড়া করলে আমাদের অধ্যায়টা অনেক বড়, অনেক কিছু মিস হয়ে যাবে। আমরা খুবই আস্তে আস্তে আমরা অধ্যায়ের পুরোটা যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো বের করে নিয়ে এসে পড়বো। আমরা হচ্ছে এখানে শুরুতে শিখবো হচ্ছে ভাইরাস। ভাইরাসের পর কি আছে? ব্যাকটেরিয়া। আর তৃতীয়ত হচ্ছে প্রোটোজোয়া বা ওই যে ম্যালেরিয়া যেটাকে বলবো আমরা। তো এইখানে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, প্রথমত হচ্ছে ভাইরাস হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর সবচেয়ে বড় হচ্ছে ম্যালেরিয়া। এই জন্য এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইরাস। ভাইরাসটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ব্যাকটেরিয়া, আর ম্যালেরিয়া থেকে খুব কম পরিমাণ কোশ্চেন আসছে। তোমরা যারা কোশ্চেন অ্যানালাইসিস করছো বা বিভিন্ন অ্যাডমিশনের গাইডগুলো দেখছো বা বইগুলো দেখছো, বিভিন্ন ভার্সিটির পরীক্ষাগুলো দেখছো, তো ম্যালেরিয়া থেকে খুব কম পরিমাণ কোশ্চেন হয়, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া থেকে একটু বেশি হয়, ভাইরাস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়। তো এখান থেকে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে দেখো ভাইরাস, যেটা বললাম ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। আর এখান থেকে আর বেশি কিছু পড়ার দরকার নেই। এই যে এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত অকোষীয়। এইটুক জায়গা তুমি যদি নিজের নাম ভুলে যাও, এইটুক জায়গা তোমার মনে রাখতে হবে। ভাইরাস কি দ্বারা গঠিত? ভাইরাস 2টা জিনিস দ্বারা গঠিত, এক হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর দ্বিতীয়টা হচ্ছে প্রোটিন। তার মানে ভাইরাসের মধ্যে কি আছে? ভাইরাসের মধ্যে 2টা জিনিস থাকবে, এক হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। এটা কিন্তু হাজি দানেশে ওই যে 19-20 না কত সর্বশেষ যে পরীক্ষা হলো সেই পরীক্ষাতে আসছিল। এসএসটিউ খুব সম্ভবত 19-20 সেশনটাতে আসছিল যে ভাইরাস কি দ্বারা গঠিত, ভাইরাস নিচের কোনটি সমন্বয়ে গঠিত। তোমাদের হয়তো যারা পরীক্ষা দিছো তাদেরও এই কোশ্চেনটা করা হয়েছিল, ভাইরাস কিসের দ্বারা গঠিত? ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুলে যাওয়া যাবে না। আর এই অংশটুকু তোমরা ডিং দিবা, কারণ হচ্ছে এখান থেকে আরও কয়েকটা জিনিস আছে, যেমন ভাইরাস অকোষীয়। অকোষীয় মানে কি? একটা কোষ গঠিত হওয়ার জন্য বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, সাইটোপ্লাজম থাকে, মাইট্রোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, বিভিন্ন জিনিস থাকে। তো একে আমরা পুরোপুরি কোষ বলতে পারতেছি না, কারণ হচ্ছে এর মধ্যে শুধু নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন আছে। নিউক্লিক অ্যাসিড বলতে কি বুঝি? নিউক্লিক অ্যাসিড বলতে হচ্ছে হয় ডিএনএ না হয় আরএনএ, 2টা জিনিস একসাথে কখনোই থাকতে পারবে না ভাইরাসের মধ্যে। হয়তো নিউক্লিক অ্যাসিড থাকবে, কি বলি, শুধু ডিএনএ থাকবে, হয়তো আরএনএ থাকবে। আর এই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা হচ্ছে ভাইরাস গঠিত। আর এরা যখন জীবদেহের বাইরে থাকে এরা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে, আর যখন জীবদেহের ভিতরে ঢুকে তখন হচ্ছে সে একটা নিজেকে জীবের মতো আর কি আত্মপ্রকাশ করতে পারে। জাস্ট এইটুকু মনে রেখো। দেখো
এই যে হাজি তানেশ 18-19, দুঃখিত আমি হয়তো 19-20 সেশন বলছি, 18-19 এই কোশ্চেনটাই বলছিল যে ভাইরাসের গঠনের ক্ষেত্রে নিচের কোন জোড়াটি সঠিক। তো ভাইরাস কি দ্বারা গঠিত ওইটা তোমরা যদি মনে রাখো এই কোশ্চেন অ্যান্সার করার কোনো ব্যাপারই না। এরপর শিম জাতীয় উদ্ভিদে থাকে যে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আমরা যখন পড়বো তখন আমি বলে দিব যে এটা কোন জায়গায় ছিল, কোন জায়গা থেকে কোশ্চেন করছে। তারপর হচ্ছে কে ব্যাকটেরিয়া নামকরণ করছে, এটাও আছে। পরবর্তীতে হচ্ছে পাটের আঁশ ছাড়াতে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে আমরা পরবর্তীতে শিখবো। সুনির্দিষ্ট নিউক্লিয়াস অনুপস্থিত, এটাও পাবো আমরা। ব্যাকটেরিওফাজ কি, এটাও পাবো। পরবর্তীতে যে কোশ্চেনটা আছে সেটা কি, কোন উদ্ভিদের জনক্রম ঘটে না, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। এগুলো হচ্ছে হাজি দানেশে বিগত বছরে যেগুলো কোশ্চেন হয়েছে সেগুলো আমি কোশ্চেন এখানে সাজায় রাখছি। আচ্ছা আমি একটু চেক করি যে তোমরা লাইভটা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, আর তোমরা কোনো কমেন্ট করতেছো কিনা আমি একটু চেক করি। আর আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে, ক্লাসটা লম্বা হতে পারে যেহেতু টপিক্সটা অনেক বড়, মানে অধ্যায়টা অনেক বড়, অনেকগুলো টপিক্স আছে। তো আমি আশা করবো যে তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, কারণ হচ্ছে এই ক্লাসটা করার মানে হচ্ছে তুমি কিভাবে পড়তে পারবা। তুমি এখন হচ্ছে অ্যাডমিশন টাইমের অনেকটা পথ পাড়ি দিছো, তারপরে হচ্ছে এখন শর্ট টাইমে কিভাবে ভালো একটা প্রস্তুতি নেওয়া যায় ওগুলা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা আমার ক্লাসগুলো দেখা যাচ্ছে, আমি দেখলাম। তো এইখানে এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই পেজটাকে আমি একটু তোমাদেরকে খুবই সুন্দরভাবে সাজায় একটা গল্প আকারে বলে দিচ্ছি, যাতে এই পেজটা থেকে কয়েকজন বিজ্ঞানীর নাম আছে, আর হচ্ছে কয়েকটা কাজ আছে। যদি আসে দেখো এখানে হচ্ছে স্টার দেওয়া আছে, তার মানে ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। তোমার এটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবা তার আগে একটু রিডিং দেবো এখানে কি বলা আছে। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ভাইরাস ঘটিত গুটি বসন্ত, আর কি বসন্ত রোগ যেটা গুটি বসন্তের কথা উল্লেখ করছে। তারপর সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস কোনটি, উদ্ভিদ ভাইরাস হচ্ছে টিএমবি, যার মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, যেটা আবিষ্কার করছে অ্যাডলফ মেয়ার। তারপর হচ্ছে দিমিত্রি আইভানভস্কি, উনি কি করছে, উনি হচ্ছে একটা কাজ করছিল যেটা হচ্ছে, যাই হোক কাজটা আমি পরে বলতেছি গল্পের সময়। তাকে ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়েছে বা বলা হয়েছে। তারপর কে আছে, তারপর হচ্ছে স্টেনলি। স্টেনলির নামটা একটু মনে রাখবা, উনি হচ্ছে টিএমবিকে পৃথক করে ক্লাসিত করেন। আর স্টেনলিকে ভাইরোলজির জনক বলা হয়। আর হচ্ছে গ্যালো নামক একজন বিজ্ঞানী আছে, উনি কি করছে, উনি হচ্ছে এইচআইভি আবিষ্কার করছে। চলো আমরা পরের পেজটাতে যাই, যেখানে হচ্ছে গল্পের মাধ্যমে এইখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিভাবে মনে রাখবো সেটা দেখবো। দেখো শুরুতে শুরুতে এখানে একজন বিজ্ঞানী দেখতে পাচ্ছ, ওনার নাম হচ্ছে আইভানভস্কি। উনি কি করছিল, উনি হচ্ছে একটা তামাক গাছের পাতা দেখছে, এই যে তামাক গাছের পাতা, তামাক গাছের পাতার মধ্যে দেখো যে ছোপ ছোপ দাগ, যেটাকে বলে মোজাইকের মতো দাগ। তোমরা হচ্ছে মোজাইকের পাথর দেখবা হয়তো, এখানে ছোপ ছোপ দাগ। তো এই দাগ দেখার পর উনি কি করছে, এই পাতাটা হচ্ছে নিচে নিয়ে রস করছে, রস করে সেচে এটা হচ্ছে একটা ফিল্টার পেপার দিয়ে ছাকছে। এই ফিল্টার পেপারটার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। সে হচ্ছে এই ফিল্ট্রেট করতে পারতো, এখানে হচ্ছে ব্যাকটেরিয়া সাইকে ফেলতে পারতো। ব্যাকটেরিয়া, সে হচ্ছে ব্যাকটেরিয়া ছাকতে পারতো এমন ফিল্টার পেপার দিয়ে ছাকছে। ছাকার পর এই রসটা নিয়ে একটা ভালো পাতার মধ্যে লাগাইছে। ভালো পাতার মধ্যে লাগানোর পর দেখা যায় যে না, ওইখানেও ওই পাতাটাও রোগাক্রান্ত হয়েছে। পরে উনি চিন্তা করলো যে ব্যাকটেরিয়ার থেকেও ছোট কিছু একটা হইতে পারে, দুনিয়াতে আছে যে ব্যাকটেরিয়া থেকেও ছোট একটা কিছু যেটা হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে। তো এরকম একটা কথা বলে ও হচ্ছে ঘুমায় গেছে, আর কিছু বলতে পারে না। তো ওর কাজ এই পর্যন্তই শেষ। তারপর হচ্ছে এডওয়ার্ড জেনার কি করছে, উনি হচ্ছে গুটি বসন্তের কথা বলছে। আচ্ছা উনি এসে বলতেছে যে গুটি বসন্ত নামে একটা রোগ আছে যেটা হচ্ছে ভাইরাস দ্বারা ছড়ায়, উনি বলতেছে ভাইরাস দ্বারা ছড়ায়। আচ্ছা গুটি বসন্ত যেটা, গুটি বসন্ত যেটা যেটা ভাইরাস দ্বারা ছড়ায়। আচ্ছা এইটুক বলছো। এইটুক বলার পর আরেকজন বিজ্ঞানী, যেখানে হচ্ছে এই যে অ্যাডলফ মেয়ার, যিনি হচ্ছে ওই টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস যেটা আছে সেটা হচ্ছে উনি আবিষ্কার করে এসে বলতেছে যে ওই দিমিত্রি আইভানভস্কি যে কাজটা করছিল সেটা হচ্ছে উনি তো কাজ করে সফল হতে পারেন, উনি তো বুঝে নাই কি ছিল ওইটা হচ্ছে টিএমবি ছিল বা টোবাকো মোজাইক ভাইরাস ছিল। তখন হচ্ছে ওর হুঁশ ফিরছে, ও বলতেছে যে এটা এই কাজ তো আমিই করছিলাম। তো এই কারণে ওকে বলা হয় ভাইরাস আবিষ্কারের জনক। দিমিত্রি আইভানভস্কিকে বলা হয় ভাইরাস আবিষ্কারের জনক বা ভাইরাসের জনক বা ভাইরাস আবিষ্কার করছে। এই যে তাকে আবিষ্কারক হিসেবে বলা হয়, ভাইরাসের আবিষ্কারককে
ভাইরাসের আবিষ্কারককে? ভাইরাসের আবিষ্কারক হচ্ছে ইভানস্কি। গুড। তারপর হচ্ছে এডওয়ার্ড জেনার কি গুটি বসন্তের কথা উল্লেখ করছে, আর টিএমবি আবিষ্কার করছে কে? অ্যাডলফ মেয়ার। এইটুকু মনে রাখলে এখান থেকে মোটামুটি হচ্ছে। এরপর কি? এরপর হচ্ছে স্টেনলি। স্টেনলি এর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। স্টেনলি কি করছে দেখো, ও হচ্ছে ক্যালাসিত করছে ভাইরাসটাকে। ক্যালাসিত করলে কি হয়? ক্যালাসিত যখন করতে পারছে, ক্যালাসিত করার পর ওরা হচ্ছে ল্যাবে বিভিন্ন রকম গবেষণা টবেষণা করার ক্ষেত্রে যদি কোনো কিছুকে ক্যালাসিত করা যায় খুবই সহজে ওইটাকে ক্যালাসিত মানে হচ্ছে ক্রিস্টাল টাইপের কোনো একটা কিছু করছে। তোমরা হয়তো আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার এগুলো খাইছো, তো ওইখানে দেখবা যে একটা স্বচ্ছ একটা স্ফটিক আকার জিনিস থাকে, ওই রকম টাইপের কিছু একটা করছে ভাইরাসটা, যাতে হচ্ছে গবেষণার বাকি কাজগুলা খুবই অগ্রগতি করা যায়। তো এই ক্যালাসিত করার কারণে স্টেনলি পরবর্তীতে হচ্ছে ভাইরোলজির জনক বলা হয়। এই যে এখানে পাবা ভাইরোলজি, ভাইরোলজির জনক বলা হয় স্টেনলিকে। এই যে এখানে দেখো ভাইরোলজির জনক বলা হয় কাকে? ভাইরোলজির জনক বলা হচ্ছে স্টেনলিকে। আর আরেকজন বিজ্ঞানী আছে, এইদিকে তাকাও, এটাই হচ্ছে স্টেনলি, যিনি হচ্ছে ভাইরোলজির জনক। ভাইরোলজির জনক। আরেকটা জিনিস দেখো, এইচআইভি। এইচআইভি জিনিসটা কি? এইচআইভির পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি এটার পূর্ণরূপ। তো এইচআইভি হলে কি? এইচআইভি হলে মানুষের আর বাঁচার কোনো ওয়ে থাকে না, মানে মইরা গেল গেল এরকম বলা হয়। তো তুমি যখন বলবা মইরা গেল, তো ওইখানে তুমি আরেকটা জিনিস পাচ্ছ যে গেল। তো বিজ্ঞানী গেল এমন একটা জিনিস আবিষ্কার করছে যেটা হইলে আর বাঁচার উপায় নাই, সে হচ্ছে মরে গেল অবস্থা। তার মানে হচ্ছে এইচআইভি আবিষ্কার করছে কে? এইচআইভি আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী গেল। তো এখান থেকে মোটামুটি এই কয়েকজন বিজ্ঞানীর নাম খুবই গুরুত্বপূর্ণ। একজন বিজ্ঞানীর নাম আসছিল বিভিন্ন পরীক্ষায়, কয়েকজন বিজ্ঞানীর নাম আসে। আশা করি এই অংশটা, এই গল্পটা মনে রাখলে মোটামুটি তোমরা এইটুক মনে রাখতে পারবা। আমরা নেক্সট পেজে যাব। এগুলো হচ্ছে রিডিং দিবা, এগুলোর রিডিং, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো রিডিং দিবা, কারণ এখান থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, আর আসলে ওগুলা ওইভাবে স্যারদের নজর আসার মতো না। এই যে এখান থেকে যে জিনিসটা আবার বলছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত, প্রোটিনটার নাম কি? প্রোটিনটার নাম হচ্ছে ক্যাপসিড। এটুকু একটু মনে রাখো। আর শুরুতেই তোমাদেরকে বলছিলাম ডিএনএ আর আরএনএ কখনো একসাথে অবস্থান করে না, ওই জিনিসটা এখানে উল্লেখ করছে। ডিএনএ আরএনএ একসাথে অবস্থান করে না। আরেকটা জিনিস, এটা হচ্ছে এই যে ফুলকপির মোজাইক ভাইরাস, ডিএনএ ভাইরাস, আমি একটু পরে শিখাই দিব কিভাবে ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস আলাদা আলাদাভাবে মনে রাখতে হয়। এখান থেকে মনে রাখার কোনোই দরকার নাই, আমি পরবর্তীতে বলতেছি। ওইখান থেকে হচ্ছে ছক বা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবো। আর এখানে বহিস্থ আবরণ রিডিং দিতে পারো, খুব বেশি গুরুত্বপূর্ণ না। আর ব্যাকটেরিওফাজে যে লাইসোজাইম এনজাইম, এটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দিছিলাম, অনেকে হয়তো পারছো, অনেকেই পারে নাই। লাইসিস মানে হচ্ছে ফাটায় ফেলা, বিদীর্ণ করা, চিরা ফেলা বা গলায় ফেলা, এরকম কিছু একটা। তো ওর মধ্যে এই এনজাইমটা থাকে, কারণ এর জন্ম নেওয়ার প্রসেসটা একটু অন্যরকম, আমি পরবর্তীতে বলবো। তো ওইখানে বুঝতে পারবা কিসের জন্য এখানে হচ্ছে লাইসিস এনজাইমটা থাকে। আচ্ছা, এইটা হচ্ছে দেখো 100% দেওয়া আছে, তার মানে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে হচ্ছে ওই যে এরকম বলা যায়, নিজের নাম ভুলে গেলেও এই অংশটা ভোলা যাবে না, কারণ এই অংশটা যে কত ইম্পর্টেন্ট আর কতবার পরীক্ষায় আসছে তুমি আন্দাজও করতে পারবে না। তো এখান থেকে দেখো আমি শুরুতে কিভাবে মনে রাখতাম, আমি নিজে যেভাবে পড়তাম আমি চাই তোমরাও সেভাবে মনে রাখো, যাতে হচ্ছে ভুল না করো। কারণ আমি ওইভাবে মনে রেখে ভুল কম করতাম, তো তোমরাও আশা করি ওইভাবে মনে রেখে ভুল কম করবে। দেখো দণ্ডাকার আমি এটা পড়তাম না, এটা মনেই রাখতাম না, আমি বাদ দিতাম এটা। তারপর কি? গোলাকার ভাইরাস। গোলাকার কোনগুলো আছে? গোলাকারকে মনে রাখতাম হচ্ছে আমি এইভাবে, একটু সরাই নিলাম, আমি এখানে লিখি গোলাকার। আচ্ছা, গোলাকারকে মনে রাখতাম পি এইচ ডি দিয়ে। পিএইচডি দিয়ে কীভাবে মনে রাখা যায় দেখো, সর্বপ্রথম পি দিয়ে কি? পি দিয়ে মনে রাখতাম পোলিও। এই শর্টকাটগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাস করতেছো বা ক্লাসে মনোযোগী আছো, একটু কাইন্ডলি তোমাদের হাতে কাছে যদি খাতা থাকে খাতায় লিখে ফেলতে পারো, অথবা যদি বই থাকে বইয়ের ভিতরেও লিখে ফেলতে পারো। আমি তোমাদেরকে ক্লাস শেষে দেখাবো আমি কিভাবে বইয়ের ভিতরে লিখে রাখতাম। তো আমি আশা করবো তোমরা বইয়ের ভিতরে লিখে রাখবা, কারণ হচ্ছে
এই জিনিসটা তুমি যদি অন্য কোথাও লিখে রাখো, খাতায় লিখে রাখো, পরবর্তীতে হচ্ছে ভুলে যাবা বা কোনো কারণে মিস করে যাওয়ার চান্স আছে, তো আমি চিন্তা করবো যে তুমি, বা আমি আশা করবো তুমি বইয়ের মধ্যে লিখে রাখবা। তো পি দিয়ে মনে রাখতাম হচ্ছে পোলিও। আর এইচ দিয়ে কি, এইচ দিয়ে দুইটা জিনিস মনে রাখতাম, একটা হচ্ছে HIV আর একটা হচ্ছে TIV। দুইটা মানে সেমই তো, এই জন্য হচ্ছে একটা জিনিস দিয়ে মনে রাখতাম, একটা পোলিও, HIV, TIV। দেন হচ্ছে ডি দিয়ে কি, ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু মনে রাখতাম। আচ্ছা, তো গোলাকার ভাইরাস গেল, PhD দ্বারা গোলাকার ভাইরাস মনে রাখা যায়। আর ঘনক্ষেত্রকার ভাইরাস কি, এখানে হচ্ছে তোমাদের ছবি আছে মনে হয়, দাঁড়াও একটু দেখাই, ওই ছবি, এই যে এদিকে দেখো, এই যে এই ভাইরাসটা দেখতে মোটামুটি পাউরুটির মতো দেখতে, এই জন্য পাউরুটির মতো দেখতে ভাইরাস, বা এটাকে কি বলবো, ঘনক্ষেত্রকার বা পাউরুটির মতো দেখতে ভাইরাস, ভ্যাকসিনিয়া, হারপিস, এই দুইটা ভাইরাস হচ্ছে পাউরুটির মতো দেখতে। আরেকটা ভাইরাস দেখো ইবোলা, যেটা হচ্ছে সিলিন্ড্রিকাল, সিলিন্ড্রিকাল বা সুতার মতো দেখতে, সিলিন্ড্রিকাল বা সুতার মতো দেখতে। এই জিনিসটা মনে রাখো, এই দুইটা জিনিস এখান থেকে গুরুত্বপূর্ণ। এই সুতার মতো দেখতে কোনটা, আর হচ্ছে স- ইয়া ইয়া পাউরুটির মতো দেখতে কোনটা। আচ্ছা, এখানে গেল গোলাকার ভাইরাস, আর ওইখান থেকে দেখলাম হচ্ছে হারপিস আর ভ্যাকসিনিয়া, এই দুটো হচ্ছে ঘনক্ষেত্রকার, এই দুইটা গেল আমাদের। পরে হচ্ছে ব্যাঙাচি, ব্যাঙাচির মতো দেখতে কোনটা, তোমাদেরকে একটা চিত্র দেখাই, এদিকে একাই আমি, তোমরা তো বেনজিন দেখছো, সরবুজ এরকম। যদিও আমার চিত্র খুব ভালো হয় না, ডিজাইনে খুব বেশি ভালো না, তারপরেও দেখো এগুলাকে বলা হয় ব্যাঙাচির মতো দেখতে। এগুলার আকার কেমন, ব্যাঙাচির মতো দেখতে। কি কি এগুলার নাম, T2, T3, T4, T5, T6, এগুলা বিভিন্ন রকম নাম আছে। জাস্ট এগুলো মনে রাখো যে ব্যাঙাচির মতো দেখতে কোনটা, টি ভাইরাস যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাঙাচির মতো দেখতে। আর সিলিন্ড্রিক্যাল বা সুতার মতো কোনটা বলছিলাম, ইবোলা ভাইরাস। আশা করি মনে আছে। আর একটা জিনিস এখান থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ একসময় ভালো ক্রিকেট খেলতো। তো মুস্তাফিজ, তারপরে হচ্ছে আরও কয়েকজন ভালো ভালো খেলোয়াড় যখন বাংলাদেশে আসছিল, তখন ইন্ডিয়ার সাথে খেলা পড়লে ইন্ডিয়াকে এরকম, যদিও আমার এটা ডিম হয় নাই, তো তোমরা কল্পনা করে নিতে পারো যে এটা একটা ডিম, তো এটা হচ্ছে ডিম। তো ইন্ডিয়াকে এরকম প্যাকেট করে বা ডিমের মতো বানাইতো ইন্ডিয়া, মনে রাখো এখানে ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়াকে ডিমের মতো বানাই দিতে পারতো বাংলাদেশ। তো এখান থেকে হচ্ছে ডিম আর ইন্ডিয়াকে রিলেট করে তুমি এই জিনিসটা কিভাবে মনে রাখবা, দেখো ডিম বাগার যে ভাইরাসটা আছে সেটার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। মোটামুটি এখান থেকে আকৃতির যে আলাপ, সেই আলাপটুকু মোটামুটি কমপ্লিট হয়েছে, আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে বলবা, আমি হচ্ছে পরবর্তীতে আবার বোঝানোর চেষ্টা করব, যদি কোনো কনফিউশন থাকে বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। এর পরবর্তীতে আসো, এখানে হচ্ছে DNA ভাইরাস আর হচ্ছে RNA ভাইরাস। তো দুইটা মনে রাখার কোনোই দরকার নাই, যে কোনো একটা মনে রাখবো আমরা, হয় DNA ভাইরাস না হয় RNA ভাইরাস। তো তুমি কোনটা মনে রাখবা সেটা হচ্ছে তোমার ব্যাপার। তুমি হয়তো চিন্তা করতে পারো যে RNA ভাইরাস, এখানে DNA ভাইরাস তো অনেকগুলো দেওয়া আছে, RNA ভাইরাস মাত্র 3-4টা দেওয়া আছে, আমি হয়তো RNA ভাইরাস মনে রাখবো। কিন্তু তোমার ঘটনা হচ্ছে তোমার বইয়ের মধ্যে যেগুলো ভাইরাস দেওয়া আছে মোটামুটি সবগুলাই হচ্ছে RNA ভাইরাস। তো RNA ভাইরাস মানে মনে রাখার কোনো মানে হয় না, এখানে অনেকগুলো আছে, তুমি মনে রেখেও শেষ করতে পারবে না। তোমাকে যেটা মনে রাখতে হবে, তোমার DNA ভাইরাস মনে রাখতে হবে। তো DNA ভাইরাস কিভাবে মনে রাখবা, চলো সেটা দেখি। আমি নিচের দিকে যাচ্ছি DNA ভাইরাস মনে রাখার জন্য। তো DNA ভাইরাস মনে রাখার জন্য যে কাজটা করব, তোমরা একটু কমেন্ট করো, বুঝতে পারতেছো কিনা ক্লাস, বা কোনো সমস্যা হচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাও। কারণ আমি তো একা একা কথা বলে যাচ্ছি, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে খুব দ্রুত আমাকে জানাও। আর এর ফাঁকে হচ্ছে আমি কিভাবে ভাইরাসগুলো মনে রাখবা সেগুলো আমি বলে দিচ্ছি। আমি তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, খুব দ্রুত একটু জানাও আমাকে।
তোমরা অনেকে ক্লাস করতেছো, একটু কাইন্ডলি জানাও শুনতে পাচ্ছ কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা আমি এখানে লিখি তোমাদের জন্য। এটা হচ্ছে ডিএনএ ভাইরাস, কীভাবে মনে রাখবো ডিএনএ। এই ছন্দটা সবার বইতে যেন থাকে, এভাবে তুমি খুব সহজে মনে রাখবা। এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে আমাদের ছন্দ, টিপুর ভাই টিটু ভ্যানিস হতে ফ্রান্সে এলো। এটা দিয়ে তুমি কিভাবে মনে রাখবা সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে টিপু, টিপু দিয়ে মনে রাখবো হচ্ছে টিআইভি। টিআইভি বলছিলাম একটা গোলাকার ভাইরাস। গুড, এটা যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে ভালো। আর ভাই দিয়ে মনে রাখবো হচ্ছে ভ্যারিওলা। ভ্যারিওলা, একটু ভুল করলাম, ভ্যারিওলা। তারপর হচ্ছে টিটু, এই যে টিটু, এটাকে বলছিলাম ব্যাঙাচি আকার। যাই হোক, টিপুর ভাই টিটু ভ্যানিস। ভ্যানিস দ্বারা দুইটা জিনিস মনে রাখবো আমরা, না ভ্যানিস না, আর হ দিয়ে দুইটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে হারপিস, হারপিস, আর একটা হচ্ছে হ্যাপাটাইটিস। আমি হ্যাপা লিখলাম, তোমরা মনে রাখবে হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস বি, শুধুমাত্র বি। আমি আবার করে বলতেছি, হ্যাপাটাইটিস বি। এখানে হচ্ছে অন্য কালার দিয়ে লিখলাম যাতে মনে রাখতে পারো। হ্যাপাটাইটিসের মধ্যে আরও কয়েকটা ভাগ আছে, যেমন হ্যাপাটাইটিস এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, কিন্তু শুধুমাত্র হ্যাপাটাইটিস বি ভাইরাসটাই হচ্ছে ডিএনএ ভাইরাস, এটা হচ্ছে ব্যতিক্রম। আর ভ্যানিস হচ্ছে ভ্যাকসিনিয়া। ফ্রান্সে হলো ফুলকপির মোজাইক। আর এলো হচ্ছে এডিনো। আশা করি এই অংশটা মোটামুটি হয়েছে তোমাদের। এই অংশ হইলে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডিএনএ ভাইরাস তো শিখলাম, কিন্তু ভাই ডিএনএ ভাইরাসের আমরা ডিএনএ জানি কি, ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। এদিকে তাকায় দেখো, এরকম দুইটা করে হেলিক্স থাকবে, একটা হেলিক্স, এই যে আরেকটা হেলিক্স, দুইটা হেলিক্স হইল, এটা হচ্ছে ডিএনএ, লিখে দিই। আর ধরো আরএনএ কেমন, আরএনএ হচ্ছে এক সূত্রক, এরকম পেঁচানো থাকবে, কিন্তু এখানেই ব্যতিক্রম আছে, এক সূত্রক ডিএনএও আছে, দ্বিসূত্রক আরএনএও আছে, এটাই হচ্ছে ব্যতিক্রম। এক সূত্রক এক সূত্রক ডিএনএ ভাইরাস কোনটা, এই যে এখানে কই, এই যে কলিফাস। কলিফাস হচ্ছে এক সূত্রক ডিএনএ ভাইরাস। তো তুমি যদি মনে রাখো যে ডিএনএ কিন্তু এক সূত্রক, এই ক দিয়ে মনে রাখবো হচ্ছে কলিফাস। তো কলিফাস ভাইরাস হচ্ছে এক সূত্রক ডিএনএ। দ্বিতীয়ত দেখো এখানে আরেকটা জিনিস আছে, আবার দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস আছে। দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস রিও ভেরিডি গোত্রের কয়েকটা ভাইরাস আছে, এগুলো হচ্ছে দ্বিসূত্রক আরএনএ ভাইরাস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে একটু কিছু মুছি আমি, কারণ লেখার জায়গা লাগবে। এদিকে দেখো, তোমরা হচ্ছে এইচআইভির নাম শুনছো, এইচআইভি। এইচআইভি হলে কি হয়, এইচআইভি হলে মানুষের যে, এই যে এখানে লেখা আছে মোটামুটি, এই যে এইচআইভি হলে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে।
এটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। এই কারণে এইটাকে বলা হয় রিট্রোভাইরাস। এটা একটু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবা। আর প্রাণীজ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস, এগুলা কোনগুলো এগুলো বলে দিচ্ছি, তুমি সহজে মনে রাখতে পারবা। টিএমবি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এখানে হচ্ছে মোজাইক বা তামাক গাছের পাতার নাম আসতেছে। বিন মানে শিম, সবাই জানি তো, এটা ওইভাবে মনে রাখার কোনো কিছু নেই। আর বাকিগুলো হচ্ছে প্রাণীজ ভাইরাস, এগুলো এইভাবে মনে রাখবা। আর ফাস, এই যে একটা কোশ্চেন আসছিল ব্যাকটেরিয়া ফাস, এটা কিন্তু ভাইরাস। ব্যাকটেরিয়ার নাম দেখে তোমরা মনে করো না যে এটা একটা ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়া ফাস। ব্যাকটেরিয়া ফাসের লাইফ চক্র যখন পড়াবো, মানে লাইফ সাইকেল যখন পড়াবো, তখন তুমি বুঝতে পারবা এটা কিসের জন্য হচ্ছে ব্যাকটেরিয়া নাম গ্রহণ করছে কিন্তু নিজে ভাইরাস। এরকম দুষ্ট নাম কিসের জন্য হলো, পরবর্তীতে আমরা দেখবো। আর এখান থেকে হচ্ছে মাইকোফাস, মাইকো মানে কি, মাইকোলজি যখন পড়বা তখন হচ্ছে ছত্রাক নিয়ে পড়াশোনা করবা। তো মাইকো মানে হচ্ছে ছত্রাক, তো এটাও একটা ভাইরাস, কিন্তু ছত্রাকের মধ্যেই ছত্রাকের মাধ্যমে এর দুনিয়াতে আসে, এজন্য হচ্ছে মাইক্রোফাজ বলা হয়। আর ব্যাকটেরিয়া ফাজ যেটাকে বলা হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে দুনিয়াতে আসে, এজন্য হচ্ছে ওকে ব্যাকটেরিয়া ফাজ বলা হয়। ফাজ মানে কি ওগুলা পরবর্তীতে বলতেছি। তো এখানে ওই ছন্দটা লেখার জন্য হয়তো পেজ রাখছিলাম, খেয়াল ছিল না। টিপুর ভাই টিটু ভ্যানিস হতে ফ্রান্সে এলো, এই জিনিসটা মনে রেখো। ডিএনএ ভাইরাস কোনগুলা লিখে দিলাম, ডিএনএ ভাইরাসগুলো, আরএনএ ভাইরাসগুলো মনে রাখো। ওইখানে কিছু ব্যতিক্রম আছে, কোনগুলো হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ, না একসূত্রক ডিএনএ, আর কোনগুলো হচ্ছে দ্বিসূত্রক আরএনএ। একসূত্রক ডিএনএ কোনটা, কলিফাস, ক দিয়ে মনে রাখবা। আচ্ছা, দেখো আমরা ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের যে পার্থক্যগুলো বললাম এখানেই আছে, তো ওইখানে যদি শিখে ফেলো এখান থেকে পড়ার দরকার নাই, জাস্ট এখান থেকে হচ্ছে রিডিং দিবা। আর ভাইরাসের পরজীবিতা এগুলা থেকে খুব বেশি একটা কোশ্চেন আসে না, এগুলা রিডিং দিও। আর এগুলো যদি আমি রিডিং পড়ায় পড়ায় শেষ করতে চাই তাহলে হচ্ছে আজকে সারাদিন লাগবে, তো সারাদিন না তো সারা রাত লাগবে, আমি এটা ওইভাবে শিখাতে যাচ্ছি না। আরেকটা জিনিস দেখো, এখান থেকে হচ্ছে তোমাকে কোশ্চেন করে ইমাজিং ভাইরাস কোনগুলা, ইমাজিং ভাইরাস কিভাবে মনে রাখবা, তো আমি মনে রাখার কৌশলগুলো বলে দিচ্ছি। মেয়েরা আবার মনে কষ্ট পায় না, এটা হচ্ছে শি ইজ নট, এটা দ্বারা কিভাবে মনে রাখবা। এখানে এস, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তো এখানে হচ্ছে এস, এস দিয়ে কি মনে রাখবা, এস দিয়ে মনে রাখবা সার্স, এইচ তে এইচআইভি, ই দ্বারা হচ্ছে ইবোলা, ইস দিয়া কিছু লিখি না, ইস ছোট করে লিখছি, ইস বাদ। আর এন দ্বারা, এন দ্বারা কি মনে রাখবা, এন দ্বারা হচ্ছে দুইটা জিনিসের নাম মনে রাখবা, সেটা হচ্ছে নাইল, আর হচ্ছে নভেল, নভেল করোনা। তো আশা করি ইমেজিং ভাইরাস মনে রাখতে তোমাদের খুব বেশি একটা প্রবলেম হবে না যদি তোমরা এই ছন্দটা মনে রাখতে পারো। আর যারা আগে থেকেই জানো তারা হচ্ছে কমেন্ট করে জানাইতে পারো যে এটা তুমি আগে থেকেই জানতা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আসতেছে এখন তোমাদের জন্য, এটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে এই অংশ থেকে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এই জিনিসটা। ভিরিয়ন, ভিরয়েড, নিউক্লিও ক্যাপসিড এগুলা কি, আমি একটু পেজ নিচ্ছি এদিকে যাতে তোমাদেরকে বুঝাইতে সুবিধা হয়। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আগে হচ্ছে একটা ভাইরাস, ভাইরাস নিলাম, এটা হচ্ছে ভাইরাস। ওকে, এটা একটা ভাইরাস। ভাইরাসের মধ্যে দুইটা পার্ট থাকে, তোমাদেরকে বলছিলাম, আশা করি মনে আছে। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে প্রোটিন। ধরলাম এখানে থাকবে হচ্ছে ডিএনএ, আমি ওই নিউক্লিক অ্যাসিড লিখলাম না, নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ, ডিএনএ অথবা আরএনএ। আর এটা হচ্ছে প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। তো এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আর আরএনএ থাকবে। এইখান থেকে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, দেখো ভাইরাস কিন্তু এমনিতেই সংক্রমণ করতে পারে, কিন্তু ভাইরাসের একটা পার্ট হচ্ছে ডিএনএ অথবা আরএনএ, আরেকটা পার্ট হচ্ছে প্রোটিন। তো এগুলো আলাদা আলাদা একটা পার্ট। তো ডিএনএ আরএনএ কখনো একসাথে থাকতে পারবে না, এটা ভালো করে মনে রাখো, হয়তো ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। তো সংক্রামক ভাইরাস, সেটা হোক ডিএনএ সেটা হোক আরএনএ, যদি সেটা সংক্রমণ করতে পারে তখন সে তাকে বলা হয় ভিরিয়ন।
সংক্রামক ডিএনএ অথবা আরএনএ যদি সংক্রমণ করতে পারে, মানে হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে, তাকে বলা হয় ভিরিয়ন, সংক্রামক। আর যদি সংক্রমণ ক্ষমতা বিহীন হয়, সেই ক্ষেত্রে কি বলে, সেই ক্ষেত্রে একে বলা হয় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ওর হচ্ছে সংক্রমণ করার ক্ষমতা নাই, ক্রস। আর ওর হচ্ছে ভিরিয়ন, সংক্রমণ ক্ষমতা আছে। তো সংক্রমণ ক্ষমতা থাকবে, আরেকটা হচ্ছে সংক্রমণ ক্ষমতা থাকবে না। কিন্তু এর মধ্যেও আবার হচ্ছে এখানে একটু আনফেয়ার জিনিসপাতি করছে। এই আরএনএ যদি থাকে, শুধুমাত্র আরএনএ, সংক্রামক আরএনএ, সংক্রামক আরএনএ কে বলা হয় ভিরোয়েট। সংক্রামক আরএনএ কে বলা হয় ভিরোয়েটস। এইটুক মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। সংক্রমণ ক্ষমতা যদি শুধু আরএনএ অংশটার থাকে, সেই ক্ষেত্রে আরএনএটাকে বলা হবে ভিরোয়েটস। একটু মনে রেখো কষ্ট করে, ভিরোয়েটস। এই ভিরোয়েটস এর মধ্যে কয়েকটা উদাহরণ আছে, তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন হ্যাপাটাইটিস, আমি একটু আগে বলছিলাম হ্যাপাটাইটিস বি ভাইরাস, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস। কিন্তু এখানে হচ্ছে ভুল করে ফেললাম। আচ্ছা, হ্যাপা ডি ভাইরাস যেটা আছে, এটা হচ্ছে এই ভাইরাসের একটা অংশ, আরএনএ। এই সংক্রামক আরএনএ দ্বারা বা ভিরোয়েডস দ্বারা হয়, সেটা হচ্ছে হ্যাপাটাইটিস ডি ভাইরাস। আরেকটা রোগ আছে, সেটার নাম হচ্ছে ক্যাডাং, যেটা হচ্ছে নারিকেল গাছে রোগ সৃষ্টি করতে পারে। এখানে লিখে দিচ্ছি ক্যাডাং। একটু এই দুইটা জিনিস কষ্ট করে মনে রাখো, ক্যাডাং আর হচ্ছে হ্যাপাটাইটিস ডি। এই দুইটা হচ্ছে ভিরোয়েডস বা সংক্রামক আরএনএ দ্বারা সৃষ্ট রোগ। আর একটা জিনিস দেখে আসছি না আমরা, এই যে প্রোটিন ফাইব্রিল, এটাও আরেকটা দুষ্ট লোক। আমরা সচরাচর কি জানি, প্রোটিন রোগ টোগ তৈরি করে না, কিন্তু খারাপ মানুষের সংস্পর্শে থাকে দেখবো যে মানুষও খারাপ হয়ে যায়। তো ও চিন্তা করে যে রোগ সৃষ্টি করার জন্য, ও যখন দেখো প দ্বারা হচ্ছে প্রোটিন, আর প্রোটিন ফাইব্রিল যখন রোগ সৃষ্টি করবো, তখন তাকে মনে রাখা প্রিয়ন্স। আর এই প্রিয়ন্স দ্বারা একটা রোগ হয়, যেটাকে বলা হয় ম্যাটকাও। ম্যাটকাও মানে কি, গরু কি পাগল হয়ে যায়? হ্যাঁ, গরু পাগল হয়ে যায়। গরু পাগল হয় কিসের জন্য? গরুর যে স্নায়ুতন্ত্র আছে ওইখানে হচ্ছে অ্যাটাক করে গিয়ে, সেই কারণে হচ্ছে গরু পাগল হয়ে যায়, গরু পাগলামি করে। তো এরকম পাগলামি মানুষও করতে পারে। তো মানুষের ক্ষেত্রে রোগের নাম আলাদা। যদি হচ্ছে ওই গরুর মাংসটা খায় বা অন্য কোনোভাবে সংক্রামিত হয়, তাহলে হচ্ছে মানুষও এই রোগে আক্রান্ত হতে পারে। তো ভাইরাসের প্রোটিন অংশ রোগ সৃষ্টি করতে পারে, যেটাকে বলা হয় প্রিয়ন্স। আর প্রিয়ন্স দ্বারা কোনটি হয়? প্রিয়ন্স দ্বারা হয় ম্যাটকাও। আর ভাইরাসের আরেকটা ফ্র্যাগমেন্ট বা পার্ট যেটা আছে, সেটা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ দ্বারা হচ্ছে ভিরিয়ন বা আরএনএ দ্বারা ভিরিয়ন হতে পারে, কিন্তু যখনই শুধুমাত্র আরএনএ দ্বারা হয়, তখন সেটাকে বলা হয় ভিরয়েডস। তো তোমরা খুবই যদি সিম্পল ভাবে বুঝতে চাও, মনে করবা যে ডিএনএ দ্বারা, ভাইরাসের ডিএনএ অংশ দ্বারা যেটা হয়, সেটা মনে করো ভিরিয়ন। আর আরএনএ দ্বারা হয় ভিরয়েডস। ভিরয়েডস এর ক্ষেত্রে কয়টা রোগ হতে পারে? দুইটা রোগের নাম বলছি, একটা হচ্ছে হ্যাপাটাইটিস ডি ভাইরাস, আর হচ্ছে ক্যাডাং। আশা করবো এইটুক মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখান থেকে আর গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। এখান থেকে এই অংশটা থেকে হচ্ছে ঘুরাই পেঁচায় বিভিন্ন সময় স্যার বিভিন্ন রকম কোশ্চেন করে, এটুক হয়ে গেলে গুড। তারপরে যে এখান থেকে যেগুলো পড়াইলাম আর কি, ভিরয়েডস থেকে কি কি হয়, এই যে হ্যাপাটাইটিস ডি ভিরয়েডস এর কারণে হয়। এই যে নারিকেল, ডাব বলছিলাম না নারিকেল বলছিলাম, আচ্ছা যাই হোক, নারিকেল যেটা আছে মানে বয়স্ক ডাব, সেটাকে বলে নারিকেল। এই যে ক্যাডাং রোগ হয়, এটা বিসিএস ক্যাডার মনে রাখুন, আবার ক্যাডাং রোগ। আর প্রিয়ন্স হচ্ছে একটা প্রোটিন ফাইব্রিল, এই যে এখানে লেখা আছে প্রোটিন ফাইব্রিল। আর এটা দ্বারা হচ্ছে ম্যাটকাও রোগ হয়। এত কোনো কিছু মনে রাখার দরকার নেই, এগুলো হচ্ছে বেশ কয়েকবার মেডিকেল বলো, ডেন্টাল বলো, বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় বলো, এগুলো আর্টসে এগুলা অ্যানালাইসিস করেই দাগানো। তোমরা একটু এই অংশটা গুরুত্ব দিয়ে পড়ো। তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে যে এই অংশটা একটু গুরুত্ব দিয়ে পড়ো, এই অংশটা থেকে ভালোই কোশ্চেন আসে। এই যে এখানে আবার বিস্তারিত বলছে ভিরিয়নের মধ্যে ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে, কিন্তু তোমরা আবার কোশ্চেন করতে পারো যে ভিরিয়নের মধ্যে ডিএনএ অথবা আরএনএ বলছে, এখানে শুধু আরএনএ। এগুলো নিয়ে কনফিউশন আছে,
পরে যখন বুঝবা তখন মানে বড় হবা তখন এগুলো একা একাই বুঝতে পারবা। এগুলো বুঝাইতে গেলে অনেক কিছু টাইম নষ্ট হবে। তোমরা যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের টাইম নষ্ট করার কোনোই মানে হয় না। জাস্ট এইখান থেকে হচ্ছে একটু রিডিং দিবা বাকিগুলা। আর উপ-একককে বলে ক্যাপসোমিয়ার, আর 95 ভাগই প্রোটিন থাকে, এগুলো একটু দেখো। আর টোবাকো হচ্ছে দণ্ডাকৃতির, দণ্ডাকৃতি আমরা পড়ছিলাম না। আর ফাজ কি, ফাজ মানে হচ্ছে খেয়ে ফেলা বা বক্ষণ করা। এই যে টু ইট, এটা কিন্তু অনেকে ফেজ মনে করে, ফেজ না, এটা হচ্ছে ফাজ। ফাজ মানে হচ্ছে টু ইট। এখানে হচ্ছে বিস্তারিত মনে হয় বলা আছে। এই যে দেখো, সরবুজ আকার যে ব্যাকটেরিয়াটা, ভাইরাসটা আঁকছিলাম, সেটার নামই হচ্ছে টি2 ফাজ ভাইরাস। আর কোভিড, এগুলা একটু রিডিং দিও। 150টা জিন থাকে, এটা একটু গুরুত্বপূর্ণ। আর এগুলা তো গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে কোভিড-19, যেহেতু করোনা ভাইরাস চলে গেছে, এটার গুরুত্ব কমে গেছে। তোমরা হচ্ছে রিডিং দিতে পারো, এগুলা থেকে খুব বেশি একটা কোশ্চেন আসার কথা না। আর এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, এটা একটু বোঝা দরকার, কারণ এটা থেকে কোশ্চেন আসতেও পারে অথবা এটা থেকে বেসিক কিছু জিনিস আসতে পারে। দেখো, তোমাদেরকে সহজ ভাষায় বুঝাই দেয় এই জিনিসটা। এটা হচ্ছে দেখো, কোটা মুভমেন্ট যখন হয়েছে তখন হচ্ছে সর্বপ্রথম শুরু হয়েছে কই থেকে? ডিইউ থেকে। তো ডিইউ থেকে আন্দোলন শুরু হলো, এটাকে বলে এন্ডেমিক। পরে যখন ডিইউ এর পর আরইউ, জেইউ, এইচএসটিইউ, এইচএসটিইউ, দেন হচ্ছে আরও যেগুলো আছে, এনএসইউ বা হাবিজাবি যেগুলো আছে, আরও অনেকগুলো আছে, আমি সবগুলোর নাম লিখলাম না। তো এগুলোতে যখন ছড়াইলো তখন হয়ে গেল কি? এপিডেমিক। আর যখন বাহিরের সবগুলোর মধ্যে ছড়ানো শুরু করলো, সবগুলা মানে বাংলাদেশটাকে একটা ওয়ার্ল্ড যদি কল্পনা করো, সর্বস্তরে মাদ্রাসা টাদ্রাসা সব জায়গায় যখন ছড়ানো শুরু করলো, মানে বাংলাদেশের কোনায় কোনায় যখন আন্দোলনটা পৌঁছায় গেল, তখন সেটাকে বলা হয় প্যান্ডেমিক। তো একটা বাংলাদেশকে যখন তুমি ওয়ার্ল্ড কল্পনা করবে, তখন ঘটনা হচ্ছে এরকম যে করোনা ভাইরাস যেমন সারা বিশ্বের মধ্যে ছড়াই গেছিল, তখন সেটাকে প্যান্ডেমিক হিসাবে ঘোষণা করছিল। আর এগুলা সবগুলাই হবে জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ কি? জুনোটিক ডিজিজ হচ্ছে একটা অ্যানিমেল, কি লিখলাম এটা, অ্যানিমেল আর হচ্ছে হিউম্যান। অ্যানিমেল থেকে যদি হিউম্যানে যায়, হিউম্যান থেকে যদি অ্যানিমেলে যায়, সেটাকে বলা হয় জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজের আরও বিভিন্ন ভাগ আছে, সেগুলো হচ্ছে পরবর্তীতে জানতে পারবা যখন তোমরা মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়বা। সেটা হতে পারে ফার্মেসি, সেটা হতে পারে ডিভিএম, এগুলো নিয়ে যখন পড়বা তখন এই জুনোটিক ডিজিজ সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবা। আমি সেগুলো সম্পর্কে যাচ্ছি না। তো এখান থেকে ফাজ ভাইরাস, ব্যাকটেরিয়া ফাজ মনে রাখবা, এটা কখনোই ব্যাকটেরিয়া না, এটা হচ্ছে একটা ভাইরাস। আর এখানে কেমনে কেমনে কাহিনীটা ঘটায় তোমরা একটু দেখতে পারো। তো এখানে আর একটু শেষ করে দিয়ে যায়, সেটা হচ্ছে লাইটিক চক্র ঘটায় আর হচ্ছে লাইসোজেনিক চক্র। একটু মনে রেখো, মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো, এটা হচ্ছে একটা টি2 ফাজ ভাইরাস। ভাইরাসটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করে নানান কাহিনী টাহিনী করলো, যেগুলো হচ্ছে তোমাদের ইন্টারে গুরুত্বপূর্ণ ছিল। তো অ্যাডমিশনের জন্য এত গুরুত্বপূর্ণ না, তোমাদের অ্যাডমিশনে হচ্ছে কাজটা গুরুত্বপূর্ণ, কেমনে কি হইলো এটা গুরুত্বপূর্ণ না। তো নতুন নতুন ফাজ তৈরি হলো, তো ব্যাকটেরিয়া খায়া, মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ও নতুন আরেকটা ভাইরাস তৈরি হলো। মানে ছিল তো একটা, বাচ্চাগুলো হইলো অনেকগুলা, তিরিং বিরিং করে বেরোচ্ছে যেগুলো, সেগুলোই হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ। তার মানে হচ্ছে ব্যাকটেরিয়াকে খায়া ওরা বেরোলো, এই জন্য ওদেরকে ভাইরাস হওয়া সত্ত্বেও ওদেরকে ব্যাকটেরিয়া ফাজ বলা হয়, কারণ ব্যাকটেরিয়াকে খাইছে। এটা মনে রেখো। আর লাইটিক চক্র কয় ধাপে ঘটে? 6 ধাপে ঘটে, একটু গুরুত্বপূর্ণ, মনে রেখো। এগুলা রিডিং দিও। রিডিং এগুলা, এগুলা থেকে গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, তেমন কোনো কোশ্চেন আসে না। এগুলো একটু রিডিং দিও। আর লাইটিক লাইসোজেনিক চক্রের পার্থক্য এনে দেওয়া আছে, লাগে না, তাও একটু দেখতে পারো। যদি কোশ্চেন একটা বা দুইটা দিতে পারে, দিবে না এখান থেকে, আমি যতদূর জানি ওই রকম কোশ্চেন আসে নাই। জাস্ট দুই একবার রিডিং দিও। আর এই যে এখান থেকে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে ভাইরাস, কোন কোন ভাইরাস মানবদেহে রোগ সৃষ্টি করে। তো তোমাকে কোশ্চেন, তোমরা হয়তো যারা পরীক্ষা দিচ্ছ, এখানে তোমাদেরকে বলা হয়েছে যে ওইখানে তোমাদেরকে বলা হয়েছে নিচের কোনটি ভাইরাস বা নিচের কোনটি ব্যাকটেরিয়া, বা নিচের কোনটি ব্যাকটেরিয়া বা নিচের কোনটি ভাইরাস নয়, নিচের কোনটি ব্যাকটেরিয়া নয়, এরকম কোশ্চেন করা হয়েছে। তো ওই কোশ্চেনগুলোর জন্য আমি ভাইরাস আর ব্যাকটেরিয়াকে তোমাদেরকে একসাথে সবগুলো সলভ করে দিব, ওইখান থেকে পড়বো। আমরা এখান থেকে পড়ার দরকার নাই। এখান থেকে হচ্ছে ধানের টুংরো রোগ, এটা একটু মনে রেখো, ধানের টুংরো রোগ। আর হচ্ছে এখানে হচ্ছে এইচআইভির পূর্ণরূপ জানা লাগবে, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। আর হচ্ছে
এইডস, এইডস কি অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম অথবা অ্যাকিউট ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম অথবা ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। এই দুইটা জিনিস একটু মনে রাখো, মানে সব মিলাই হচ্ছে টোটাল তিনটা, এই তিনটা জিনিস একটু মনে রাখো। হ্যাঁ, এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিসপাতি আছে, এগুলো একটু দেখতে হবে। ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস হচ্ছে ফাটায় ফেলে সব কিছু। কই লেখা আছে না এখানে, এই যে কোষ ফেটে যায়, এটা একটু মনে রাখো ইবোলা ভাইরাস। আর ইবোলা তোমার বইয়ের মধ্যে সবগুলো ভাইরাসই আরএনএ ভাইরাস, চোখ বন্ধ করে আরএনএ ভাইরাস দাগাই দিবা যে কোনো কিছু আসলে। যেগুলো ডিএনএ পড়াইছি তো ডিএনএ, আর সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। ইবোলা হচ্ছে এর আগে বলছিলাম ইবোলা হচ্ছে সূত্রাকার বা সিলিন্ড্রিক্যাল, এটা একটু মনে রাখো। দেন হচ্ছে জিকা ভাইরাস, জিকা ভাইরাস হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস। ফ্ল্যাভি ভাইরাস কি মশা, মনে রাখো যে মশা দ্বারা ছড়ায়, মশা দ্বারা যেগুলো ছড়ায় সেগুলোকে বলা হয় ফ্ল্যাভি ভাইরাস। এখানে মশকির নাম আছে, মশা বলতে মশকি, তো স্ত্রী আর পুরুষের মধ্যে অনেকে পার্থক্য করতে পারে না। মশকি হচ্ছে মেয়ে আর মশক হচ্ছে ছেলে। আর এদের বিশাল একটা করুণ কাহিনী আছে কিসের জন্য এরা মানুষের রক্ত পান করতে আসে, এগুলা অ্যাডমিশনে যেহেতু আছে আমি এগুলা গল্প শোনাইতে চাচ্ছি না, আমি জানি আর কি জানাইলাম তোমাদেরকে, তো মনে করো না আবার ভাইয়া জানেন। তো এখানে হচ্ছে জিকা ভাইরাস, জিকা ভাইরাস হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস, আর এটা হচ্ছে মশকির মাধ্যমে ছড়ায়। মশকির নামটা কি এডিস, এটা হচ্ছে এডিস। আরেকটা মশা পাবা, একটু তোমাদের কারো কাছে যদি খাতা বা কলম থাকে একটু লিখে রাখো। আরেকটা হচ্ছে অ্যানোফিলিস, একটা হচ্ছে এডিস আর একটা হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস মশক কি দ্বারা হচ্ছে ম্যালেরিয়া সৃষ্টি হবে। আমরা পরবর্তীতে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়াতে পড়বো হচ্ছে অ্যানোফিলিস মশক কি দ্বারা হচ্ছে আমাদের ম্যালেরিয়া রোগটা হয়। আর এডিস দ্বারা হচ্ছে কি হয়, এডিস দ্বারা হচ্ছে জিকা ভাইরাস হয়। একটু পরে আরেকটার নাম করবো, সেটা হচ্ছে ডেঙ্গু, সেটা হচ্ছে আমাদের কি দ্বারা হয়, এডিস মশা দ্বারা হয়। এই দুইটা জিনিস একটু মনে রাখো তোমরা। আর এখানে আরেকটা জিনিস আছে দেখো, মাইক্রোসেফালি। মাইক্রো মানে হচ্ছে ছোট আর ম্যাক্রো মানে হচ্ছে বড়। দেখবা কিছু কিছু মানুষের মাথা একটু বড় হয়, সেগুলাকে বলা হয় ম্যাক্রোসেফালি, আর যাদেরটা ছোট হয় মাইক্রোসেফালি বলা হয় তাদেরটাকে। আর নিপা ভাইরাস হচ্ছে বাদুরের মাধ্যমে ছড়ায়, বাহক হচ্ছে খাজারের কালচারে যে বাদুর, বাদুরটা একটু মনে করো, সাদা কালিতে দেখা যাচ্ছে না, লাল দিয়ে দেখাই, এটা বাদুর, একটু মনে রাখো। নিপা ভাইরাস কিসের মাধ্যমে হয়, বাদুরের মাধ্যমে হয়। আর এই অংশটা দেখতে পারো, একবার মনে হয় আসছিল কোথাও, বার্ড ফ্লু। বার্ড ফ্লুর যে একটা নাম আছে H5N1, আর সোয়াইন ফ্লু H1N1, এই দুটো জিনিস একটু মনে রাখো। এই পৃষ্ঠা থেকে আর বেশি কিছু গুরুত্বপূর্ণ নাই। দেন চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠাতে, দেখি তোমরা ক্লাস করতেছো কিনা। যাক আলহামদুলিল্লাহ, অনেকে ক্লাস করতেছো, গুড, তোমাদেরকে ধন্যবাদ। এই যে এখান থেকে আরেকটা জিনিস, এই যে হেপাটাইটিস বি ভাইরাস, এটা একটু গুরুত্বপূর্ণ মনে রাখবা। হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা কি হয়, লিভার ক্যান্সার, হেপাটিক, হেপা, এগুলা যেগুলাই শুনবা, যেহেতু তোমরা ইন্টারে পড়াশোনা করে আসছো তো এটুকু জানার কথা। হেপাটাইটিস, হেপা এগুলা থাকলে হচ্ছে লিভার মনে রাখবা। আর লিভার ক্যান্সার হয় হেপাটাইটিস বি ভাইরাসের দ্বারা। আর এই পোর্শনগুলো পুরাই আলাদা। প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয় অ্যানোজেনিটাল, অ্যানোজেনিটাল জিনিসটা হইতেছে জ্বরের মুখটাতে বিভিন্ন রকম ক্যান্সার ট্যান্সার হয়, কী কারণে হয় সেগুলো নিয়ে আলোচনা করার কোনোই দরকার নেই, কারণ তুমি এটা মুখস্থ করে রাখো, তোমাকে এরকম কোনো কোশ্চেন আসলে জাস্ট দাগাইতে হবে। আর হারপিস সিমপ্লেক্স কিসের কারণে হয়, ক্যাপুসি সার্কোমা দ্বারা হয়, এটুকু মনে রাখো। এই যে চিকনগুনিয়া, দুঃখিত আমি ওইখানে কোন জ্বরের নাম বলছিলাম খেয়াল নাই, আমি হয়তো চিকনগুনিয়া বলতে চাইছিলাম। এটা হচ্ছে একটা এডিস মশা দ্বারা হয়, এটা একটা আরএনএ ভাইরাস, সেমই জিনিসপত্র, এইটুকু মনে রাখো। আর কোভিড-19 চলে গেছে বললামই তো, এগুলা খুব বেশি দরকার নাই, জাস্ট রিডিং দিয়ে স্কিপ করে দিতে পারো। আর যদি কারো পড়ার ইচ্ছা না থাকে, না পড়লে হবে। যে কী কী চিকিৎসা আছে এগুলোও দরকার নাই, জাস্ট রিডিং দেখতে পারো। এই ডেটটা একটু মনে রাখতে পারো, চাইলে দিতে পারে 11ই মার্চ। এগুলো রিডিং, এগুলা থেকে তেমন কোনো কোশ্চেন আসে নাই।
নেক্সট পেজে চলে যাও। এই পেজটা আমি তোমাদেরকে পরবর্তীতে পড়াবো। আমার আরেকটা পেজ আছে ওইখান থেকে, এখানে হচ্ছে খুব সুন্দর করে দেওয়া নাই, এখান থেকেও পড়ানো যাবে। একটু মনে রাখো, আমি এটা হচ্ছে শেষের অংশ পড়াবো, নাকি শেষের অংশ পড়ালে তোমাদের কমপ্লেক্স হয়ে যায়। আচ্ছা, এখানে ভাইরাস যেহেতু আছে, ভাইরাস পড়াই দিই। দেখো, টোবাকো মোজাইক ভাইরাস, যেখানে টোবাকো থাকবো সেটা তো তামাক, বুঝতেই পারতেছি। তো যদি জিজ্ঞাসা করে যে তামাকে রোগ সৃষ্টি করে কোনটি, তো টিএমবি বলতেই পারবো, সমস্যা নেই। দ্বিতীয়ত হচ্ছে বিন, বিন মানে যে শিম, এটা কারো ভুল হওয়ার কথা না, কারণ ইংলিশ নাম। আর এটাতে একটু প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে বুশি স্ট্যান্ড, টুংরো, তারপর হচ্ছে বাঞ্চি টপ, আর পটেটো মানে গোল আলু, এটা তো প্রবলেম হবে না, এগুলো দিবেও না। দিলে এই যে এই তিনটা থেকেই কোশ্চেন দিবে। এই তিনটা থেকে কিভাবে কোশ্চেন দিতে পারে দেখো। বুশি স্ট্যান্ড, টমেটোতে দুইটা ট আছে, একটা ট, এই একটা ট। বুশি স্ট্যান্ডেও দেখো যে একটা ট, দুইটা ট। তো তোমার তো এমসিকিউ, তোমার তো মুখস্থ করার দরকার নাই, তুমি বুশি স্ট্যান্ড লিখতে পারবা কিনা জানি না, কিন্তু হচ্ছে মনে রাখতে পারবা যে টমেটোর মধ্যে দুইটা ট আছে। তোমার এমসিকিউ যদি আসে, তোমার যদি অপশনের মধ্যে দুইটা ট আলা কোনো কিছু থাকে, তুমি দাগাই দিতে পারবা চোখ বন্ধ করে। তো এই জিনিসটা মনে রাখো যে বুশি স্ট্যান্ডের মধ্যে দুইটা ট, টমেটোর মধ্যে দুইটা ট। গুড। আর দ্বিতীয়টা হচ্ছে বাঞ্চি টপ। বাঞ্চি টপ হচ্ছে কলা, এটা কেমনে মনে রাখবা? বানর, বানরে কিন্তু খুব কলা খেতে পছন্দ করে, তো বানরের সাথে কলা খুব রিলেটেড। এটাও ভুল করার কোনো মানে হয় না। আর টুংরো, ধানের টুংরো ভাইরাস, এটা একটু মুখস্থ করবা, অথবা মুখস্থ না করলে হয়। তুমি যখন এই 1 2 3 4 5 6 ছয়টার মধ্যে যখন 5টা পারবা, আরেকটা তুমি এমনিতেই পারবা। আর এই জিনিসটা হচ্ছে বোঝানোর কিছু নাই, খুবই গুরুত্বপূর্ণ। একবারে মুখস্থ করে ফেলবা। কিভাবে মুখস্থ করবা, আর যদি ট্রিক্স লাগে কিছু আমাকে বললো, আমি হচ্ছে ক্লাস শেষে তোমাদেরকে ট্রিক্স দিয়ে দিব এই অংশটা। এই যে তুষের আগুন, নীরব ঘাতক, এটা হচ্ছে তোমাদেরকে আসছিল, তোমাদের হয়তো হেপাটাইটিস, কোন ভাইরাসটা? হেপাটাইটিস সি। তুমি যদি তুষ লিখতে চাও, ত, এই তকে যদি একটু উল্টায় লিখো, এই যে সি, হেপা সি, হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে তুষের আগুন। আর এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ভাইরাসগুলোর মধ্যে। আর ব্যতিক্রম কোনটাকে বলছিলাম? ব্যতিক্রম বলছিলাম হেপাটাইটিস বি ভাইরাস, এইচ বি ভি। হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে একমাত্র ডিএনএ ভাইরাস। আর হেপাটাইটিস বি ভাইরাস নির্ণয় করার জন্য হচ্ছে রক্তের এইচবি সার্ভিস অ্যান্টিজেন পরীক্ষা করতে হয়, একটু মনে রাখো, আসে না। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিতে হয়, ডোজ কয়টা? 4টা। আর হেপাটাইটিস এ আর হচ্ছে ই, এইটা হচ্ছে পানিবাহিত, আর বাকিগুলো রক্তের মাধ্যমে ছড়ায়। এই যে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাসও এডিস মশা দ্বারা ছড়ায়, এটাও একটা আরএনএ ভাইরাস। এগুলা ইম্পর্টেন্ট। আর হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের দেহে তাপমাত্রা 98 100 তাইলে মোটামুটি জ্বর হয়, কিন্তু এই ডেঙ্গুর ক্ষেত্রে বিশাল পর্যন্ত জ্বর এসে পড়তে পারে, যেমন হচ্ছে 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বর আসে। এই জ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। মেরুদণ্ডে ব্যথা করে, এই জন্য হচ্ছে হাড় ভাঙা নাম বলা হয়। রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হওয়ার কারণে একে হ্যামোরেজিক, হ্যামোরেজ মানে কি? রক্ত বের হওয়া কোনো জায়গা থেকে, রক্তক্ষরণ হওয়া। যে নাক, মুখ, তারপরে দাঁতের মাড়ি ইত্যাদি থেকে হচ্ছে রক্তক্ষরণ হয়। আর অনুচক্রিকা কইমা যায়, অনুচক্রিকা প্লাটিলেট বা অনুচক্রিকা কইমা যায়, যেটাকে বলে সাইটোপেনিয়া। আচ্ছা, এখান থেকে আরও বেশি কিছু গুরুত্বপূর্ণ না। আর রক্ত পরীক্ষার মাধ্যমে ইমিউনোগ্লোবিউলিন, আইজিজি এবং আইজিএম, এটা একটু মনে রাখতে পারো। অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে, আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, এই দুটো বাইরে যায়। ইন্টারফেরন সম্পর্কে মনে বলা হয় নাই। আচ্ছা, তোমাদের একটু জিনিস মনে বাদ করছে, দেখা আসি। কোথায় গেল? এই যে এখান থেকে এটা একটু মনে রেখো। ভাইরাসকে ধ্বংস করতে পারে বা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে কোনটি? ইন্টারফেরন, এটা খুবই ইম্পর্ট্যান্ট।
আসছিল বেশ কয়েকবার। গুড। এখন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাও একটা ভাইরাস, পেঁপের রিং স্পট বা মোজাইক রোগ সৃষ্টি করে। এতক্ষণ তো তামাক তামাক গাছের মোজাইক ভাইরাস পড়লাম, তো এখন পেঁপের রিং স্পট তৈরি করে কারা? পেঁপের রিং স্পট তৈরি করে একটা হচ্ছে এফিড বা জাপ পোকা বা সাদামাছি। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো আরএনএ ভাইরাস, আমি বলে দিয়েছি যে তোমাদের বইয়ের ম্যাক্সিমাম ভাইরাসই হচ্ছে আরএনএ ভাইরাস, তো এটা মুখস্থ করার কিছু নাই। ডিএনএ ভাইরাসের বাদ বাকি যেগুলো থাকবে বাদ দিয়ে, মানে ডিএনএ বাদ দিয়ে যেগুলো থাকবে সবগুলো আরএনএ দাগে দিয়ে আসবে চোখ বন্ধ করে। আর এগুলো একটু রিডিং দিও কেমনে কী কী করে, এগুলো থেকে তেমন কোনো দিন কোশ্চেন আসে নাই, আদৌ আসবে কিনা আমরাও জানি না। তুমি, তোমার যদি মন চায়, তুমি যদি বেশি পড়ুয়া হও তাহলে হচ্ছে পড়তে পারো। ব্যাকটেরিয়া শুরু হবে এখন। আর এই বিজ্ঞানীর নামটা মনে রাখতে পারো, মাসুদুল আলম। এই স্যার কি করছিল? পেপের জিন রহস্য উন্মোচন করছেন, আরও উনি হচ্ছে পাটের জিন রহস্য উন্মোচন করছিল মনে হয়, লেখা আছে কিনা জানি না, দেখো। আর এই শখটাও গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে আলাদা আলাদা করে ছিল, এখানে শখের মধ্যে আছে লিভার ক্যান্সার কি, হ্যাপা বি, তারপর হচ্ছে এটা হচ্ছে খুব বেশি আসে না, এটা বাদ। তারপর টি সেল, এটাও আসে না। অ্যানোজেনিটাল আসে, ক্যাপোসি সার্কোমাইড সার্কোসা, এটাও আসে। এই তিনটা একটু মনে রাখবা, 1, 4, 5, 1, 4, 5 খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা ব্যাকটেরিয়া শুরু করতে যাব। তোমাদের ভাইরাস কেমন লাগলো একটু জানাতে পারো আমাকে, অনেকেই ক্লাস করতেছো। রেসপন্স ভালোই আছে, তাহলে হচ্ছে আমরা পরে শুরু করব ব্যাকটেরিয়া। অনেক দিন পর এভাবে এতক্ষণ কথা বলা লাগতেছে, গলা শুকায় গেছিল, পানি খেলাম। তোমরাও 1 মিনিটের জন্য রেস্ট নিতে পারো, পানি খেয়ে আসতে পারো, তোমরা ক্লান্ত হয়ে থাকো। আচ্ছা, ব্যাকটেরিয়ার অংশ থেকে, ব্যাকটেরিয়ার অংশটা কোন অংশটা গুরুত্বপূর্ণ আর কোন অংশটা গুরুত্বপূর্ণ না, এই অংশটা বুঝতে হবে। তো ব্যাকটেরিয়া সর্বপ্রথম হচ্ছে কি করছে, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক উনি হচ্ছে বৃষ্টির পানি দেখছে, বৃষ্টির পানি দেখে বৃষ্টির পানি বাড়িতে নিয়ে আসছে আইনা, ওইখানে হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখা যায় এখানে কি যেন একটু নড়াচড়া করতেছে। পরে বলতেছে যে না, এটা তো কিছু একটা মনে হচ্ছে, তো এটা নাম দিছে হচ্ছে ব্যাকটেরিয়া। এই জন্য হচ্ছে ওকে ব্যাকটেরিওলজির জনক বা প্রোটোজোলজির জনক বলা হয়, এটুকু মনে রেখো। তাহলে ব্যাকটেরিওলজির জনক বা প্রোটোজোলজির জনককে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আর পরবর্তীতে হচ্ছে লুই পাস্তুর নামে আরেকজন বিজ্ঞানী আছে, উনি হচ্ছে আধুনিক ব্যাকটেরিওলজির জনক। আর উনি হচ্ছে জার্ম থিওরি প্রতিষ্ঠা করছিল, যে আধুনিক ব্যাকটেরিওলজির জনক, এগুলো মনে রাখতে পারো, খুব বেশি আসে না। আর এই নামটা নিয়ে একটু প্রবলেম আছে, তোমরা হচ্ছে এটাকে কচও বলতে পারো, রবার্ট কচ, অথবা অনেকে কক বলে। রবার্ট কক উনি হচ্ছে যক্ষা রোগটা আবিষ্কার করছিল। আর বাকিগুলো রিডিং দিতে পারো, এগুলো খুব বেশি একটা আসে না। তারপর হচ্ছে বংশবৃদ্ধি করে দ্বিবিভাজন প্রক্রিয়ায়। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান, মিউকোপ্রোটিন, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে পারো। ব্যাকটেরিয়া কোষে ডিএনএ অঞ্চল, সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়ার অঞ্চল বলা হয়, তার মানে বুঝতে পারতেছি ব্যাকটেরিয়াতে ডিএনএ থাকে। কত তাপমাত্রায় বাঁচে, রিডিং। মাইটোসিস ঘটে না মায়োসিস ঘটে, রিডিং। আর হচ্ছে ইকোলাই, ভিটামিন বি কমপ্লেক্স, আরও কিছু কিছু তৈরি করে, ওগুলো ওইখান থেকে পড়বো, এখান থেকে পড়ার দরকার নাই। এগুলা খুব বেশি একটা আসে না, পরে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। তাও যদি কেউ পড়তে চাও, খুব বেশি পড়ুয়া হলে এই অংশগুলো পড়তে পারো। মানে হচ্ছে এখানে বলি কক্কাস, কক্কাস মানে হচ্ছে গোলাকৃতির কোনো একটা কিছু। আর যখন একা থাকবো তখন ওকে বলা হবো মনোকক্কাস, দুইজন দুইজন করে থাকলে ডিপ্লোকক্কাস বলা হবো, চারটা থাকলে বলা হবো ট্রেট্রা, আর যদি চেনের মতো গঠন করে তখন তাকে বলা হবো স্টেপ্টো। গুড। দেন হচ্ছে আরও থাকলে সবগুলা যদি মানে আঙুরে থোকার মতো থাকে তাহলে হচ্ছে স্টেফাইলো বা বিভিন্ন রকম নাম আছে, এগুলা থেকে আসে না। এই যেগুলো একটু মার্ক করা আছে, যদি কারো পড়ার ইচ্ছা থাকে রিডিং দিতে পারো। আর ব্যাসিলাসের মধ্যে হচ্ছে মনোব্যাসিলাস, মনোব্যাসিলাসের উদাহরণ কি, মনোব্যাসিলাসের উদাহরণ হচ্ছে ইকোলাই, ইশেরিয়া কলি বা ইকোলাই, এই জিনিসটা দেখতে পারো।
স্পাইরিলাম কক্সোবেসিলাস এগুলো খুব বেশি একটা লাগে না। তারা কাকার হচ্ছে স্টেলা, এটা একটু দেখতে পারো। তারা যদিও আসবে না। আর এখান থেকে হচ্ছে গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো দেখতে পারো, যে কোনো একটা দেখবা, হয়তো গ্রাম পজিটিভ দেখবা, না হয় গ্রাম নেগেটিভ। আমার মনে হয় গ্রাম নেগেটিভটাই মনে রাখা তোমাদের জন্য সুবিধা হইতে পারে। কারণ হচ্ছে যে ইকোলাই আছে, তারপরে হচ্ছে সাইনো ব্যাকটেরিয়া আছে, তারপরে শিগেল আছে, সালমোনেলা, রাইজোবিয়াম, বিব্রিও। তোমাদের নেগেটিভগুলোই পরিচিত মনে হবে, তো নেগেটিভগুলো মনে রাখাই আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা যদি একবারেই না থাকে তাহলে হচ্ছে এ এ মানে তোমরা যদি কোথাও দেখো যে এ মানে হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে নাই। যেমন আমাকে যদি বলে এ শিমুল, তার মানে কি আমার উপস্থিতি নাই, মানে আমি নাই, মানে নেগেটিভ কোনো কিছু। তো এ মানে মনে রাখবে হচ্ছে নেগেটিভ। যেখানে এ পাবা বায়োলজি পড়তে গেলে খুবই একটা ট্রিকি জিনিস, এ থাকলে মানে মনে রাখবা যে নাই। তারপর হচ্ছে মনোট্রিকাস, মনো মানে একটা থাকবে, এমপি মানে কি দুইটা উভয় পাশে থাকবে। তারপরে স্যাফালো মানে কি, স্যাফালো মানে হচ্ছে এদের কোষের এক প্রান্ত এক গুচ্ছ থাকবে। আর লফোট্রিকাস, লফোট্রিকাস হচ্ছে দুই প্রান্তে গুচ্ছ আকারে থাকবে। আর প্যারিট্রিকাস মানে সারা শরীরে থাকবে। এখানে একটু দাগ দেওয়া আছে কোনটা, মনোট্রিকাস। ভিব্রিও কলেরা একটু দেখতে পারো, আর এটাও দেখতে পারো, সালমোনেলা। এই অংশটা রিডিং দিতে পারো। ক্যাপসুল গ্যাস লাইন স্তর বলা হয়। মুরামি গ্যাসের ঠিক হয়ে গেছে থাকে, বললামই আগেই। ফ্লাজেলা কি কাজে লাগে, ফ্লাজেলার কয়টা অংশ আছে দরকার নাই এগুলো খুব বেশি একটা। যদিও তোমরা যখন ইন্টারে পরীক্ষা দিত তখন এখান থেকে কোশ্চেন আসতো যে এই তিনটার সাথে আরেকটা জিনিস বসায় দিত, যে ফ্লাজেলার অংশ নয় কোনটি, বা নিচের কোনটি ফ্লাজেলার অংশ, দুইটা দিয়ে আরেকটা অন্যটা দিত। পিলি কি, পিলি হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। পিলি সেক্সের কাজে ব্যবহার করলে ওটাকে বলে সেক্স পিলি। তারপর হচ্ছে এখান থেকে বলিউডিন একটা খাদ্য, জাস্ট এটুকু মনে রেখো। বিশুদ্ধ ডিএনএ মিএনএ হাবি যাবি দরকার নাই এগুলা। আর ব্যাকটেরিয়া ভেক্টর হিসেবে কাজ করে। তোমরা হচ্ছে জিন প্রকৌশল যখন অধ্যায়টা পড়বা, না কি জানি একটা অধ্যায় আছে, খুব সম্ভবত এই না, আমি অনেকদিন আগে পড়ে আসছি। তো তো এখানে হচ্ছে ভেক্টর হিসাবে কাজ করে। দ্বিভাজন প্রক্রিয়া বলছি আগেই, এগুলো রিডিং আসে না তেমন। কনজুগেশন বা নালীপথের মাধ্যমে বংশ বিস্তার করে, দেখতে পারো রিডিং। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এই পৃষ্ঠাটা কত কত গুরুত্বপূর্ণ আমি এখন তোমাদেরকে বুঝাই দিব। দেখো, আজিত আনেসে 2 বছর 2টা কোশ্চেন আসছিল। একটা কোশ্চেনের উত্তর হচ্ছে অ্যাজোভেক্টর, এই যে এটা। আরেকটা কোশ্চেনের উত্তর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। তো তুমি চিন্তা করো, পরপর 2টা বছর একটা পেজ থেকে কোশ্চেন আসছে। তার মানে হাজি দানেশের জন্য, এইচএসটিইউ এর জন্য এই পৃষ্ঠাটা কতটা গুরুত্বপূর্ণ। তোমার যখন এগ্রি, ডিভিএম বা ফিশারিজের স্যাররা কোশ্চেন করবে, এইসব জিনিস তারা হচ্ছে সারাক্ষণই স্টুডেন্টদের পড়ায়। তো স্টুডেন্টদের পড়ায় এগুলো তাদের কাছে রিলেটেবল মনে হবে, এই সব জায়গা থেকে তারা কোশ্চেন করবে। স্যারদের জিনিসগুলো বুঝতে হবে যে কোন একটা শিক্ষক যখন প্রশ্ন করে, তার কাছে যেগুলো রিলেটেবল মনে হয় সেগুলোই প্রশ্ন করবে। তোমার কাছে এসে ওই হাবি যাবে ওগুলো জানতে চাইবে না, যেগুলো আমি আগে স্কিপ করে আসলাম। তো এখানে যেই জিনিসগুলা দাগ দেওয়া আছে সেগুলো হচ্ছে নিজের নাম ভুলে গেলেও মনে রাখবা, কিভাবে কি কি মনে রাখবা আমি দেখাই দিচ্ছি এখানে। দেখো, অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? ব্যাসিলাস সাবটিলিস অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আর পলিমিক্সিনও ব্যবহার করা হয়। এই দুইটা জিনিস অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া, এই দুইটা ব্যাকটেরিয়া কি করা হয়, এই দুইটা ব্যাকটেরিয়া থেকে হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়। আর আরেকটা জিনিস মনে রাখবা, ডিপিটির পূর্ণরূপ কি? ডিপথেরিয়া, পার্টুসিস, আর হচ্ছে টিটেনাস। ডিপথেরিয়া তো ডিপথেরিয়া, আর পার্টুসিস মানে হচ্ছে ওই যে দেখো না মানুষ খক 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 করে শুধু কাশে, যেটাকে বলে হুপিং কাশি। আর টিটেনাস মানে হচ্ছে ধনুষ্টঙ্কার। এই তিনটা জিনিস একটু মনে রাখো। অ্যাডমিশনের জন্য হইতে পারে গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার এই তিনটা হচ্ছে বেসিক, তোমাকে স্ট্রং করবে, একটু মনে রাখো। নাইট্রোজেন সংবধন করতে পারে কোনগুলা, যেগুলো হচ্ছে অ্যাজোব্যাক্টর, যেটা তোমাদের কোশ্চেনে আসছিল। তারপর হচ্ছে সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, এগুলো হচ্ছে নাইট্রোজেন সংবধন করতে পারে। রাইজোবিয়ামও আছে, যেটা হচ্ছে নাইট্রোজেন সংবধন করে। আর নাইট্রিফিকেশন, যেগুলো হচ্ছে নাইট্রোজেন সংবধন করা বলতে আমি তোমাকে বলি, এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে হচ্ছে কি করবে, অ্যামোনিয়া বানাবে, NH3। এই অ্যামোনিয়াকে আবার অ্যামোনিয়াম আয়নে পরিণত করবে, NH4+, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া খুব সহজে গ্রহণ করতে পারে ওদের বিভিন্ন কাজে।
যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন উদ্ভিদের কাজে লাগে না, সেরকম একটা আয়ন, এই আয়নও উদ্ভিদের কাজে লাগে। এটাকে বলা নাইট্রোজেন সংবর্ধন করা এটা। আর এটার উল্টা কাজ যখন করে বা রিলেটেবল কোনো কাছাকাছি যখন কাজ করব তখন সেটাকে কি বলে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন যখন পড়বা, নাইট্রো এই দুইটা জিনিস মনে রাখলে বুঝতে পারবে যে নাইট্রিফিকেশন করে। তো এটা মুখস্থ করার কিছু নাই। অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রেট থেকে নাইট্রাইট। আর পতঙ্গনাশক হিসেবে কাজ করে কোনটি? পতঙ্গনাশক হিসেবে ব্যাসিলাস থুরিনজেনসিস। এটা পরবর্তী কোন একটা অধ্যায় আছে ওইখানে হয়তো আছে, ওইখানে পড়তে পারবা। আর দুগ্ধজাত শিল্প, দুধ যেখানেই থাকবো সেখানে হচ্ছে ল্যাকটি, ল্যাকটোস এগুলো থাকবে, দুধের সাথে এগুলো রিলেটেবল। আর পাট শিল্পে কোনটা? ক্লোস্ট্রিডিয়াম, যেটা পরীক্ষায় আসছিল, ভুলা তো যাবেই না। চামড়া শিল্পে কোনটি? চামড়া শিল্পে হচ্ছে ব্যাসিলাস। আর বাকিগুলা রিডিং দিতে পারো, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই অংশ থেকে কোশ্চেন আসছিল। আর এই যে চা, কফি টফি এগুলো হচ্ছে রিডিং দিতে পারো। এই যে তোমাদেরকে বলছিলাম ইকোলাই শুধু ভিটামিন বি না, ভিটামিন বি কমপ্লেক্সের পাশাপাশি আরও কী কী আছে? ভিটামিন, এই যে ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন বি2, ফলিক অ্যাসিড, বায়োটিন ইত্যাদি সরবরাহ করে ইকোলাই। আর একটা জিনিস মনে রাখবা, মনে হয় আমাদের দেহে 10^14টা কোষ আছে, আর এই কোষের থেকে 10 গুণ বেশি, তার মানে হচ্ছে 10^15 ব্যাকটেরিয়া অবস্থান করে আমাদের দেহে। এটা হয়তো তোমাদের বইতে আছে কোথাও, আমার মনে আসতেছে না, তো দেখে নিও। আর কোনটাকে প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয়? আবর্জনা পচনে করে প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয়, খুব বেশি দরকার নাই। আর যোগলা হচ্ছে পয় নিষ্কাশনে, আর সিউডোমোনাস অরিজিনোসা হচ্ছে তেল অপসারণে। এটা কেমনে মনে রাখবা? যে ইন্ডিয়ান কি একটা ওয়ারি বিস্কুট আছে না, ওটা হচ্ছে কালো কালার, কেমনে তেল তেলে দেখা যায়, মাঝখানে হচ্ছে সাদা ক্রিম দেওয়া থাকে, তো ওইটাতে মনে রাখবা যে অরিজিনাস হচ্ছে কি তেল অপসারণে সহায়তা করে। ব্যাকটেরিয়ার অপকারিতা, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এখানে হচ্ছে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, আমি ব্যাকটেরিয়া ভাইরাস একসাথে করে দিছি, ওইখান থেকে আমরা ব্যাকটেরিয়া ভাইরাসগুলো পড়বো, এখান থেকে মনে রাখার দরকার নাই। তবে হচ্ছে মানুষের রোগ সৃষ্টি করে কি কি? গনেরিয়া আছে, সিফিলিস, এগুলো হচ্ছে যৌনবাহিত ব্যাকটেরিয়া দ্বারা রোগ, একটু মনে রেখো। আর কোনটা দ্বারা ছড়ায় চাইলে মনে রাখতে পারো, যদি কারো কাছে কঠিন লাগে দরকার নাই, আসলেও আসতে পারে, কারণ এই অংশটা থেকে কোশ্চেন করবে কি করবে না ওটা স্যারের উপরে মোটামুটি ডিপেন্ড করতেছে, কারণ এসব টপিকস বলা যায় না। আর খাদ্যদ্রব্য পচনে বিষাক্তকরণে কি হতে পারে? বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি হয়, আর বোটুলিজম বলে যে মরে গেলে আর কি। মাটির উর্বরতা বিনষ্ট করে কোনটি? ডি মানে কি? ডি মানে হচ্ছে বাদ দেওয়া। ডিনাইট্রিফিকেশন মানে কি? নাইট্রিফিকেশনটাকে নষ্ট করে দেয়, তার মানে নাইট্রোজেনটাকে ধইরা নাইট্রেট আয়নে বা নাইট্রেট আয়নে পরিণত করতে পারে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিনাইট্রিফিকেশন, এটা কিন্তু খারাপ। ব্যাসিলাস ডিনাইট্রিফিকেশনস, এটা খারাপ, এটা নেগেটিভ, এটা ক্ষতি। আর ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য কি বলবো, জাস্ট রিডিং দিও। এতক্ষণ ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করলাম। ব্যাকটেরিয়া জনিত রোগের মধ্যে এই যে ধানের ব্লাইট রোগ, কতটা যে গুরুত্বপূর্ণ এটা চিন্তা করতে পারবো না, এটা বেশ কয়েকবার আসছে। কারণ হচ্ছে ধানের ব্লাইট রোগ আর ধানের কি জানি একটা ছিল, টুংরো না কি যেন একটা ধানের রোগ ছিল, তো ওইটার সাথে অনেকে গুলায় ফেলে। তারা তোমাদেরকে দেখাই, পিছনের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই যে ধানের, এই যে টুংরো ভাইরাস ধানের রোগ হয়, ধানের টুংরো রোগ বলা হয়। আর ধানের ওই মোজাইক বা ধসা রোগ যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়। ধানের ব্লাইট বা ধসা। আশা করি এইটুক তোমাদের ক্লিয়ার হয়েছে। ব্যাকটেরিয়া জনিত রোগের মধ্যে আর কি কি আছে এগুলা দরকার নেই, এগুলা রিডিং দিও জাস্ট, এগুলা খুব বেশি একটা আসে না। ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়া, কলেরিয়া হচ্ছে ওই যে রবার্ট কচ আবিষ্কার করছে, আর ভিব্রিও কলেরা দ্বারা হয়। আর কলেরা রোগটা কি তোমরা সবাই জানো, লুজ মোশন হওয়া। লুজ মোশন হলে খাবার স্যালাইন খাইতে হয়, কারণ দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, এই অংশটা একটু দেখো। আর কলারেজান
এন্টারোটক্সিন থাকে। তারপর হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া শুরু করব, 12টা বেজে গেছে। আচ্ছা, আমি আসলে অবাক হয়ে যাচ্ছি তোমাদের ডেডিকেশন দেখে। 12টা বেজে গেছে, এখনো তোমরা ক্লাসের ধৈর্য ধরে ক্লাস করতেছো। ভাল লাগতেছে জিনিসগুলা। আমি তো ভাবছিলাম যে পড়াবো না, আর যদি তোমাদের উপস্থিতি এইরকম না থাকে তো ভালোই লাগতেছে, যেহেতু তোমরা এখনো মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। তো ম্যালেরিয়াটা লেস ইম্পর্টেন্ট, তবে হচ্ছে খুব শর্টকাটে কিভাবে শেষ করে দেওয়া যায় সেটা আমি দেখতেছি। চলো শেষ শেষ করি আগে, শুরু করার আগে কিভাবে শেষ করা যায়। তো ম্যালেরিয়া একটা পরজীবী, এটা তো আমরা জানি। পরজীবী কি? পরজীবী হচ্ছে একটা প্যারাসাইট। প্যারাসাইটের মধ্যেও ভাগ আছে। দেখো, আমরা হচ্ছে মানুষ, হিউম্যান। এই হিউম্যানের অনেক শত্রু। মশা নিজে একটা প্যারাসাইট, আইসা মানুষকে কামড় দিতেছে। শুধু কামড় দিয়ে যে রক্ত নিতেছে, ক্ষতি করতেছে এইটাই না, ও আবার আরেকটা জিনিস নিয়ে আসতেছে, ওইটাও আরেকটা প্যারাসাইট। ওটা হচ্ছে ম্যালেরিয়া। চিন্তা করছো? তো মশা নিজেই একটা প্যারাসাইট, একটা প্যারাসাইট। নিজে একটা প্যারাসাইট, আরেকটা প্যারাসাইট ম্যালেরিয়ারে ধরে আনতেছে, আইনা মানুষের মধ্যে দিতেছে। এই অংশটা মোটামুটি বুঝতে পারছো? তো এর জীবনচক্র মশার মাধ্যমে, মানুষের মাধ্যমে কেমনে কেমনে ঘটে ওটা পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখান থেকে যে জিনিসটা মনে রাখবা, এই ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া। ম্যালেরিয়া কি? প্রোটোজোয়া। এই জিনিসটা মনে রাখো, ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া। আমরা আবার পড়ায় ফেরত আসি। 60টা গণের মধ্যে হচ্ছে, প্রজাতির মধ্যে হচ্ছে 4টা মানবদেহে রোগ সৃষ্টি করতে পারে। এই অংশটা হচ্ছে আমি আমার চোখ থেকে পড়াবো, কারণ এখানে ভালো করে দেওয়া নাই। ম্যালেরিয়া হলে কি হয়? নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঁপুনি সহ জ্বর আসে, যাকে অনুপম জ্বর না কি যেন বলা হয়। এগুলা রিডিং দিও, জ্বালা জ্বর, রোমান জ্বর, এগুলা থেকে কোশ্চেন তেমন আসে না। হায় সর্বনাশ, কি হলো? আচ্ছা, এই যে অ্যানোফিলিস মশকি বলছিলাম, এই অ্যানোফিলিস মশকি হচ্ছে এদের বাহক। যে মশাটা বললাম না, এই যে মশা, কই গেল? মিশে ফেলছি নাকি? আচ্ছা, ওই মশাটা হচ্ছে ওর আর কি বাহক। এখানে কত ঘন্টা পর পর জ্বর আসে এগুলা দরকার নাই, রিডিং জাস্ট এটুক মনে রেখো যে ওর নির্দিষ্ট পোষক কোনটা। নির্দিষ্ট মানে কি? ডেফিনেটিভ, ওকে লাগবেই। আর ইন্টারমিডিয়েট মানে হচ্ছে একটা মাধ্যমিক পোষক। এখানে হচ্ছে 2টা পোষকেরই দরকার আছে। যদি মনে করো নির্দিষ্ট পোষকটা বাদ দিয়ে দেয় তাও ম্যালেরিয়া বাঁচবে না, ওকে যদি মাধ্যমিক পোষকও বাদ দিয়ে দেয় তাও মশকি বাঁচবে না। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কোনটা বেশি ইম্পর্টেন্ট আর কি, হোস্ট বা পোষক যেটাকে বলতেছি, কোনটা ইম্পর্টেন্ট? 2টাই ইম্পর্টেন্ট, কারণ একটা আরেকটা ছাড়া আর কি ওর জীবনচক্র, ওই সাইকেলটা কমপ্লিট হবে না। এই যে অ্যানোফিলিস মশকি কেমনে কি কি করে, রিডিং দিয়ে দেখো। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের মধ্যে ধাপ আছে 2টা, একটা হচ্ছে অযৌন আর একটা হচ্ছে যৌন। এটা হচ্ছে মশা, মশা আর হচ্ছে মানুষ। কি যে লিখতেছি আজকে, উল্টাপাল্টা হচ্ছে কেন তো? মানুষ। দেখো, মানুষ লিখতে গেলে 3টা শব্দ আছে, অযৌনতেও 3টা শব্দ আছে।
যৌনতে দুইটা শব্দ আছে, মশাতে দুইটা শব্দ আছে। জাস্ট এটুক দিয়ে মনে রাখবা কোনটা অযৌন কোনটা যৌন, যদি কারো মনে রাখতে অসুবিধা হয়। আর যৌন যেটা আছে মশা, মশাতে হচ্ছে স্পোরোগনি, স্পোরোগনি হচ্ছে ওসিস্ট যেটা হচ্ছে ক্রপে থাকে, স্পোরোজয়েটও ক্রপে, এগুলো সবগুলো হচ্ছে ক্রপের ভিতরে থাকে। ক্রপ কি? ক্রপ হচ্ছে মুখের একটা অংশ যেখানে হচ্ছে ওরা খাবার টাবার বা রক্ত নিয়ে জমা করে, এগুলা সম্পর্কে বিস্তারিত বলা হবে পরবর্তীতে, এখন দরকার নেই, জাস্ট মনে রাখো ক্রপ হচ্ছে একটা মুখের অংশ। আর অযৌন জনন হেপাটিক সাইজোগনি, যেটা হচ্ছে লিভার, যকৃৎ বা কলিজা যেটাকে বলো, ওই জায়গাতে আর কি আক্রমণ করে। একটা হচ্ছে এথ্রোসাইটিক সাইজোগনি। তোমাদের হয়তো কোশ্চেন আসছিল যে মানব দেহে আর কি আক্রমণ করার যে স্পোরোজয়েড কোনটা করে প্রথম। আর হচ্ছে এখানে হচ্ছে এথ্রোসাইটিক সাইজোগনি। তো এখানে হচ্ছে দুইটা জিনিস মনে রাখার দরকার, একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা। যে কোনো একটা মনে রাখবা, হয়তো হচ্ছে লোহিত রক্তকণিকাটা অথবা যকৃতেরটা। তো হচ্ছে লোহিত রক্তকণিকার ধাপগুলো মনে রাখবা। প্রথমে কি হয়? ট্রোপোজয়েড, তারপর হচ্ছে সিগনেট রিং, অ্যামিবয়েড, ট্রোপোজয়েড, সাইজন, তারপর হচ্ছে রোজেট, মেরোজয়েড, তারপর হচ্ছে গ্যামেটোসাইড। এই মেরোজয়েডে কি হয়? মেরোজয়েডে হচ্ছে জ্বর হয়। তারপর হচ্ছে সিগনেট রিং কি? একটা রিং এর মতো অবস্থা তৈরি করে যেখানে হচ্ছে এরকম থাকে, কিন্তু হচ্ছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস এগুলো এক কোনায় চলে আসে, যেটা দেখতে একটা আংটির মতো তৈরি করে। তারপরে সাইজন দশায় কি হয় চলো দেখি। দেখো, স্পোরোজয়েট, স্পোরোজয়েট মানব দেহে প্রবেশ করে। আর মানব দেহে প্রবেশ করে কোনটা? স্পোরোজয়েট। স্পোরোজয়েটগুলো মানব দেহে প্রবেশ করে, এটা একটু মনে রেখো। আইসা যকৃতে আশ্রয় নেয়। এই যে এখানে পুরো ধাপটাই দেখানো হয়েছে, কি কি হয়েছে, কেমনে কেমনে আইতেছে, একটু দেখো স্পোরোজয়েটগুলো কেমনে কি কি করতেছে। আর এটার আকৃতি দেখো, মাকু আকৃতি। মাকু বলতে কি বোঝায়? মাকু বলতে হচ্ছে মাঝখানে একটু মোটা থাকবে আর দুই পাশ একটু চিকন থাকবে, দুই পাশে এরকম থাকবে। তো এই যে এরকম আসল কাহিনী হইতেছে এরকম, এটা হচ্ছে মাকু আকৃতি। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম হচ্ছে সাইজন দশা। 4 দিন সময় লাগে। নিউক্লিয়াসের বারবার বিভাজন ঘটে, এগুলো দরকার নাই তেমন। ট্রোপোজয়েট, হিমাটিন, হেমোজয়েন এগুলো দরকার আছে, এগুলো একটু রিডিং দিও। সাবনার্স দানা, দানা, এই সাবনার্স দানা দেখে ম্যালেরিয়া রোগ আছে কি না আছে এটা বোঝা যায়। রোজেট কি? গোলাপের পাপড়ির মতো দেখতে লাগে, এই জন্য রোজেট বলে। হেপাটিক সাইজোগনি আর হচ্ছে এন্ট্রোসাইটিক সাইজোগনির পার্থক্য রিডিং দিও। শ্বেত রক্তকণিকা অতিরিক্ত পাইরোজেন ক্ষরণ করে। তাহলে অতিরিক্ত পাইরোজেন ক্ষরণ করে কোনটি? শ্বেত রক্তকণিকা। পাইরোজেন ক্ষরণ হয় কোথায়? এই যে ইয়েতে, ম্যালেরিয়া হলে। আর এই পাইরোজেনটা হচ্ছে কি? জ্বরের জন্য একটা, বলতে পারো যে কি এটাকে বলে, প্রাথমিক বস্তু আর কি। এই জিনিসটা হচ্ছে জ্বর সৃষ্টি করে, তাপমাত্রা বৃদ্ধি পায়, পরে আস্তে আস্তে জ্বর আসে। সুপ্তিকালটাও ইম্পর্টেন্ট। সুপ্তিকাল আর ওই শকটা আমি একসাথে দেখাবো, এই জন্য এখানে পড়াচ্ছি না। স্পোরোগনি গেল, দেন হচ্ছে গ্যামেটোগনি, যৌনজনন। যৌনজননকে গ্যামেটোগনি বলে। শুক্রাণু, এগুলা স্পারমাটোজেনেসিস, এগুলা হচ্ছে তোমরা আগেই জানো, এগুলা দেখানোর কিছু নাই, বোঝানোর কিছু নাই। যেগুলো দাগ দেওয়া আছে একটু রেটিং দিও। এখান থেকে হচ্ছে একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে। জাইগোট মানে হচ্ছে ডিপ্লয়েড, এই জিনিসটাকে তোমাদের মনে রাখতে হবে। ওভারসিস্ট 500 পর্যন্ত, 50 থেকে 500। এই যে মাকু আকৃতি স্পোরোজয়েট, এটা তোমাদের পরীক্ষায় আসছিল। ওভারসিস্টটা দেন হচ্ছে এগুলা খুব বেশি একটা লাগে না। দেন হচ্ছে এই শকটা, এই শকটা খুবই গুরুত্বপূর্ণ। ওসিস্ট যে মায়োসিস, এটা হচ্ছে মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয় কোনটি? ওসিস্ট। এটা তোমাদের পরীক্ষায় আসছিল, এটা অনেকেই পারছো অনেকেই পারো নাই। যারা পারছো তাদেরকে অভিনন্দন, যারা পারো নাই তারা দেখে নাও। এখানে হচ্ছে হ্যাপ্লয়েড দশা আর হচ্ছে ডিপ্লয়েড দশা। ডিপ্লয়েড মানে কি? 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। যেমন মানুষের ক্ষেত্রে চিন্তা করো, 23 জোড়া, 23 যোগ 23 যদি থাকে তাহলে হচ্ছে 2n, আর যদি শুধু 23 থাকে সেক্ষেত্রে হচ্ছে n, হ্যাপ্লয়েড। তো এখানে হচ্ছে ডিপ্লয়েড, ওদের ক্রোমোজোম সংখ্যা যেগুলো থাকবে
ওটা জোড়ায় জোড়ায় যদি ক্রোমোজোম থাকে, যেমন জাইগোটে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকবে, ও কিনেটে থাকবে, ও সিস্টে থাকবে, এগুলো হচ্ছে ডিপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশা মনে রাখো, হ্যাপ্লয়েডটা মনে রাখার দরকার নেই, কারণ ডিপ্লয়েড পারলে হ্যাপ্লয়েড এমনিতেই পারবে। এত একটা মেসেজ দিচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, অযৌন চক্র, তারপর হচ্ছে যৌন চক্র। তোমাদের জন্য এটা হচ্ছে রিডিং, কারণ এখান থেকে হচ্ছে সর্বশেষ ধাপ কোনটা, এটা হচ্ছে গ্যামেটোসাইট, আর যৌন চক্রের সবচেয়ে সর্বশেষ ধাপ কোনটা, সর্বশেষ ধাপ হচ্ছে স্পোরোজয়েড। হিমোজয়েন কই তৈরি হয়? হিমোজয়েন হচ্ছে অযৌন চক্রতে তৈরি হয় হিমোজয়েন, এগুলা দেখো। ম্যালেরিয়া সংক্রমণ প্লাজমোডিয়াম ভিভেক্স হতে 7 দিন, ওটা দেখাই দিচ্ছি তোমাদেরকে সবটা থেকে। একটু রিডিং দিও। জুবেলাইনার লার্ভা টার্ভা দরকার নাই। সালফার ডাইঅক্সাইডের ধোঁয়া মানে মশা নিধন করতে ব্যবহার করা হয়। আর হচ্ছে ম্যালেরিয়া রোগ সারাইতে কোনটা ব্যবহার করা হয় এই জিনিসটা একটু দেখো। ক্লোরোকুইনন, নিভাকুইনন, ক্লোমোকুইন, যেগুলো আছে এগুলো একটু রিডিং দিও। তেমন বেশি গুরুত্বপূর্ণ না, তবে এটা গুরুত্বপূর্ণ। সিনকোনা গাছের বাকল বলতে কুইনাইন তৈরি হয়। কুইনাইনটা ম্যালেরিয়া নিরাময়ের একটা ওষুধ। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। ম্যালেরিয়ার প্রতিষেধক টিকা কি? মস্কিউরিক্স আছে, RTSS নামে পরিচিত যেটা। এর অধ্যায় শেষে দক্ষতা অর্জন। এগুলা তুমি যেগুলা দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে ঠোঁটের আগায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। এগুলা ভুল করা মানে হচ্ছে চান্স মিস করা, এগুলা ভুল করা যাবে না। কারণ হচ্ছে অনেক সময় কিছু কিছু অলস সার থাকে, যেমন হচ্ছে আমি লাস্ট অংশ যেরকম অলস করে শেষ করে দিলাম, অলসতা করে, কারণ হচ্ছে অনেক টাইম হয়ে গেছে তোমাদের, এত বিশাল বড় অধ্যায়। তাও যতটুকু সম্ভব গুরুত্বপূর্ণ টপিকসগুলোতে টাচ করার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলে দিছি, কীভাবে পড়তে হবে সেটাও দেখাই দিছি। মোটামুটি তোমরা হয়তো বুঝতে পারছো কীভাবে কী পড়তে হবে, কী বাদ দিতে হবে। তো এই অংশগুলা যদি কোনো শিক্ষক আর কি একটু অলসতা করে, তাহলে হচ্ছে সে এই অংশগুলা থেকে কোশ্চেন করবে। যেমন অধ্যায় শেষে কী কী আছে, এখানে হচ্ছে সবগুলা গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে তুলে দেওয়া আছে, এগুলো দেখো, এগুলো ভুল করা যাবে না। এটা হইতেছে আরেকটা বই, এটা তোমরা যদি আরও কেউ বই পড়তে চাও, 2-1টা বই পড়তে চাও, সেগুলা দেখতে পারো। তো এই তো মোটামুটি তোমাদের শেষ হইল। এখন হচ্ছে তোমাদের কোশ্চেন, দেখো। আমরা কোশ্চেন শুরু করব কিছুক্ষণের মধ্যে। একটু জুম করে নেই, বেশি ছোট করে পড়তে পড়তে মাথা ধরতেছে। গুড। আমাদের ফার্স্ট কোশ্চেন, ম্যালেরিয়া পরজীবীর মার্কসিস ঘটে নিচের কোনটিতে? ওসিস্ট। কিভাবে হলো চলো দেখো। এখানে দেখো, কই কাটছো খুঁজে পাচ্ছি না, এই যে অন্য একটা কালার নেই, এই যে ওসিস্ট। ওসিস্টে কী ঘটে? মায়োসিস ঘটে। এটা হচ্ছে আমার বই, আমি যখন ইন্টারে ছিলাম তখন এইভাবে পড়তাম। তো একবারে ডিপ্লয়েড সবগুলো যেভাবে মনে রাখবা, গোটা সিটি নেটওয়ার্কে ডোবা, ডোবা দ্বারা মনে রাখতাম হচ্ছে ডিপ্লয়েড। আর গোটা দ্বারা মনে রাখতাম গোটের যে গোট আছে গোটা, তারপর হচ্ছে সিটি হচ্ছে সিস্ট, আর নেট মানে হচ্ছে ওকিনেট। এই কয়েকটা জিনিস আমি এভাবে মনে রাখতাম, তোমরা চাইলে মনে রাখতে পারো ভালো লাগলে, আর যদি ভালো না লাগে জাস্ট স্কিপ, মুখস্থ করে ফেলতে পারো। গুড। তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন কী ছিল, যে ম্যালেরিয়া পরজীবীর মায়োসিস ঘটে কোথায়? ওসিস্টে।
আমরা আবার কোশ্চেনে ফিরে যাই। জ্বর সৃষ্টি হয় কোনটা? জ্বর সৃষ্টি হয় কোন পর্যায়ে? এটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা যারা গুরুত্ব দাও নাই, আমি বলছিলাম মেরোজয়েটে জ্বর সৃষ্টি হয়, এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে মেরোজয়েটে জ্বর সৃষ্টি হয়, এটা একটু গুরুত্বপূর্ণই। এটা কই আছে তোমাদেরকে দেখাই। এই যে মেরোজয়েট ধাপটা, এটা আমার বইয়ের অংশ। এখানে হচ্ছে যে কাঁপুনি সহ জ্বর আসে, কই কারসর কই দেখতে পাচ্ছেন, এই যে কাঁপুনি সহ জ্বর আসে, এটা মেডিকেলে আসছিল বেশ কয়েকবার, তো তোমরা এই অংশটা দেখতে পারো। আমরা আবার কোশ্চেনে ফেরত যাই। এই যে প্লাজমোডিয়ামের স্প্রাইটটার আকৃতি কেমন? এটার আকৃতি কেমন হবে? মাকো আকৃতি। মাকো আকৃতি তোমাদেরকে দেখাইছিলাম আঁকায়, এই যে এরকম মাকো আকৃতি, মাঝখানটা হবে ফোলা, দুই পাশ হবে চিকন, এটা হচ্ছে মাকো আকৃতি। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যেটা আছে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া স্বাভাবিক সুপ্তিকাল কত? 18 থেকে 30। তোমাদের বইয়ের মধ্যে হয়তো দেওয়া আছে 18 থেকে 40, তো ওই জিনিসটা একটু মনে রাখো যে 18 থেকে 30 হলেও উত্তর, 18 থেকে 40 হলেও উত্তর। কোন ব্যাকটেরিয়া পার্টের আশ্রাইতে ব্যবহার করে? যেটা হচ্ছে হাজি তানাসে আসছিল, তো এই প্রশ্ন ভুল করা মানে তোমার চান্স মিস হয়ে যাবে, কারণ এই কোশ্চেনটা স্যার আবার করতেও পারে। এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, এটা ভালো করে মনে রেখো। নাইট্রোজেন সংগঠন করতে পারে কোনটি? এটাও হাজি তানাসে আসছিল, HSTU-তে আসছিল। কোনটা নাইট্রোজেন সংগঠন করতে সহায়তা করে? কোনটি? অ্যাজোব্যাক্টর। দেন হচ্ছে সবচেয়ে মারাত্মক হ্যাপাটাইটিস, তুষের আগুন বলা হয় কোনটিকে? হ্যাপাটাইটিস সি। এই যে হ্যাপাটাইটিস সি, আমি লাল কালিটা ইউজ করি, তাহলে মনে হয় তোমাদের বুঝতে বা দেখতে সুবিধা হবে। আর ব্যাকটেরিওফাজ কি? আমি সারাক্ষণ এটা নিয়ে গল্প করছি। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? নিচের দিকে তাকাও, তাকালেই বুঝতে পারবা। ম্যালেরিয়া কি দ্বারা হয়? কলেরা কি দ্বারা হয়? ধানের ব্লাইট কি দ্বারা হয়? পেপের রিং স্পট যেটা আছে সেটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। আর হচ্ছে গরুর ফুড অ্যান্ড মাউথ রোগের জীবাণু কোনটি? তোমাদের ওইখান থেকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম। ওইখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে গরুর ফুড অ্যান্ড মাউথ যেটা আছে সেটা হচ্ছে একটা ভাইরাস, কিন্তু এই ভাইরাসটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। দেখে নিই ওইখানে। আমরা আবার উপরে চলে যাই, এখানে হচ্ছে ভাইরাস। মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? বসন্ত রোগ হচ্ছে ভ্যারিওলা দ্বারা হয়। এটা মনে হয় র্যাবিস লিখতে চাইছিল, যার বিষয় গেছে, বাদ দাও। এটা হচ্ছে টিটু ফাজের লেজের নিচের কোন এনজাইমটি উপস্থিত থাকে? লাইসোজাইম এনজাইম, কারণ হচ্ছে লাইসোজাইম এনজাইম না থাকলেও হচ্ছে ব্যাকটেরিয়ার পেট মানে ফাটায় বের হইতে পারবে না। লাইসোজাইম। হয়ে গেল। নিচে কোন ভাইরাসে ডিএনএ থাকে? তোমাদেরকে যে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস মুখস্থ করাইছি, ওইটা যার মনে আছে সে এটা ইজিলি বলতে পারবা। টিপুর ভাই টিটু ভ্যানিস হতে ফ্রান্সে এলো। ও আচ্ছা, ভাইরাসের ডিএনএ থাকে বলছে, তাহলে টিটু হবে। আর আবার করি। ওকে, এক সূত্রক এ ক ক ক যেখানে থাকবে সেটা হচ্ছে কলিফাস। নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? দেখো নিচের দিকে তাকাও। টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস, যে নামের মধ্যেই তামাক পাতা আছে, তো এটাই হচ্ছে উদ্ভিদ ভাইরাস। কোনটিকে ক্যালাসিত করা যায়? ভাইরাসকে ক্যালাসিত করা যায়, যেটাকে ক্যালাসিত করছে হচ্ছে স্টেনলি, আর এই কারণে হচ্ছে স্টেনলিকে ভাইরোলজির জনক বলা হয়। কোনটি ভাইরাস জনিত রোগ নয়? দেখো এইডস, HIV যেটাকে বলা হয়, এটা ভাইরাস দ্বারা হয়। জলাতঙ্ক ভাইরাস দ্বারা হয়। উপিং কাশিও ভাইরাস দ্বারা হয়। হয় না কোনটি? ডিপথেরিয়া। ডিপথেরিয়া হয় কি দ্বারা? ব্যাকটেরিয়া দ্বারা। ম্যালিগনেন্ট টার্সিয়ারি বা ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে? এই টপিক্সটা আমি তোমাদেরকে এখনও পড়াই নাই, এটা হচ্ছে তোমাদেরকে পরে পড়াইতে চেয়েছিলাম। এই ম্যালিগনেন্ট টার্সিয়ারির আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ফ্যালসিফেরাম।
আর এটা হচ্ছে জ্বর কত ঘন্টা পর পর আসে, এটা হচ্ছে 36 থেকে 48 ঘন্টা, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে রাখো, বেশ কয়েকবার আসছিল বিভিন্ন পরীক্ষায়। উদ্ভিদ ভাইরাস, দেখো ডিএনএ তো থাকবে, উদ্ভিদ ভাইরাস, ফুলকপির মোজাইক যেটা বলছিলাম, টিকুর ভাই টিটু ভ্যানিস হতে ফ্রান্সে এলো, ফ্রান্সে থেকে মনে রাখছিলাম হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। নিচের কোনটি তারা ভাইরাস গঠিত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে আসছে। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, এটা ভুল করা মানে তোমার চান্স মিস হবে, তো এটা ভুল করাই যাবে না। ঘনক্ষেত্র আকৃতির কোনটি? দুইটা জিনিস বলছিলাম, একটা হচ্ছে হারপিস আর হচ্ছে ভ্যাকসিনিয়া, এই যে ভ্যাকসিনিয়া উত্তর। আর প্রশ্ন করি, একটু বড় করে নেই। আচ্ছা, ডেঙ্গু কোন ভাইরাস জনিত রোগ? ফ্লাভি ভাইরাস। ফ্লাভি ভাইরাস কি বলছিলাম? মশকি বা মশার মাধ্যমে যেগুলো ছড়ায়, মশা। আর জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রামিত হয় কোন বাহকের মাধ্যমে? জিকা একটা ভাইরাস যেটা মানুষের দেহে সংক্রামিত হয় এডিস মশা। আর অ্যানোফিলিস কি করে? দেখো মশকি আর মশা দুইটা জিনিস আছে। মশক কি বলছিলাম? মশক হচ্ছে পুরুষ আর মশকি হচ্ছে মহিলা। আর অ্যানোফিলিস কি? অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া সৃষ্টি করে। আর কোনটি ভাইরাস জনিত রোগ নয়? ভাইরাস দ্বারা কি হয়? এই যে ডেঙ্গু ভাইরাস, তারপর হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস, টাইফয়েড জ্বর হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়, ইনফ্লুয়েঞ্জা। তো এখানে উত্তর দুইটাই হবে, এই দুইটা, সি ডি। আর ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ কোনটা? ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ হচ্ছে কলেরা। ম্যালেরিয়া তো ওই প্রোটোজোয়া দ্বারা হয়। ডেঙ্গু, ডেঙ্গু তো ভাইরাস। হেপাটাইটিস বি সি ওগুলো হচ্ছে ভাইরাস দ্বারা হয়। মোটামুটি কোশ্চেন সলভ হয়ে গেল। ও, আর দুইটা মনে হয় তোমাদের টপিকস বাদ দিয়ে রাখছিলাম, বলছিলাম আমার বই থেকে পড়াবো, সেগুলো কই দেখি। আচ্ছা, এই যে দেখো স্পোরোজয়েটের আকৃতি কি? মাকু আকৃতির, এটা দাগ দিয়ে রাখছিলাম তোমাদের জন্য, গুরুত্বপূর্ণ। আর এই যে টপিকসটা আছে এটা হচ্ছে তোমাদেরকে দেখাতে চাইছি, দাঁড়াও দেখাই। দেখো এখানে হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স যেটা আছে, বা ভাইভেক্স যেভাবে উচ্চারণ করো তুমি, এখানে ভাইভেক্স উচ্চারণ করতে ভ আসবে। কোন কালার ইউজ করব? আচ্ছা, প্লাজমোডিয়াম ভাইভেক্স বা ভিভেক্স যেটাই বলো। B9 টার্সিয়ারি, 48 ঘন্টা পর পর জ্বর আসে। তো সুপ্তিকাল হচ্ছে 12 থেকে 20। তো বেশি দাগায় ফেলছি, বুঝতে পারতেছি কিনা। এখন হচ্ছে ব এর খেলা, সবগুলাতে ব। দেখো ভিভেক্স এর মধ্যে ব আছে, B9 টার্সিয়ারের মধ্যে ব আছে, B9 এ ব আছে, 20-এর মধ্যে বি আছে, 12-তে বি আছে। তার মানে এই কোশ্চেনটা তো যদি তোমাকে দেয় তুমি কোনোভাবে ভুল করবে না, কারণ হচ্ছে সবগুলাতেই হচ্ছে ব আছে। B9 টার্সিয়ারি, দেন হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স, 12 থেকে 20। বাকি থাকতেছে কয়টা? 3টা। এই 3টা কীভাবে মনে রাখবা? এই 3টার মধ্যে একটা দিছিলাম, ফেলসিভেরাম, এটা একটু গুরুত্বপূর্ণ কারণ এটা দেয়, বেশ কয়েকবার দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াটা হচ্ছে 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর এটা সুপ্তিকাল হচ্ছে 8 থেকে 15 দিন। তারপর হচ্ছে মাইল্ড, মানে হচ্ছে মৃদু, এটা হচ্ছে ওভালিরে বলা হয় মাইল্ড, এটা 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর ম্যালেরিয়া তো ম্যালেরিয়া তো ও মনে করো বস লেভেলের লোক, নিজের নামের সাথে মিল পাইছে, এই জন্য ও 18 থেকে 40 দিন পর পর, মানে সুপ্তিকাল 18 থেকে 40 আর 72 ঘন্টা পর পর জ্বর আসে। এটা হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়া। গুড, এই পর্যন্ত হইল আমাদের। এই অংশটা তোমাদের পড়াই ফেলছি, এটা আমার বইয়ের টপিকস আর কি, পিক তোলা ছিল, তোমাদেরকে দেখাবো কিভাবে পড়তে হয়। দরকার পড়লে নাইট্রোজেন সংশোধন করে কোন ব্যাকটেরিয়া, যদি মনে না থাকে, তুমি যদি চোখ বন্ধ করে মানে বলতে না পারো, দরকার পড়লে ছন্দ দিয়ে মনে রাখো। আমি ক্যাপ দিয়ে মনে রাখতাম, এই যে ক্যাপ, তুমি যেভাবে পারো মনে রাখো। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলা থেকে কোশ্চেন আসবেই আসবেই, এই পৃষ্ঠাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে মারাত্মক হ্যাপাটাইটিস কোনটা বলছিলাম? হ্যাপাটাইটিস সি, যেটাকে তুষের আগুন বলা হয়েছে। আর হ্যাপাটাইটিস বি একটু ব্যতিক্রম ছিল, হ্যাপাটাইটিস বি কারণ হচ্ছে একমাত্র ডিএনএ।
এই যে আরেকটা জিনিস যেটার জন্য অপেক্ষা করতেছিলাম, ভাইরাস আর ব্যাকটেরিয়া তোমাদেরকে এখানে আলাদা করে লিখে দিছি, এটা যেমনি পারো তোমরা মুখস্থ করবা। ভাইরাসের মধ্যে ডেঙ্গু ভাইরাস, তারপর এইডস একটা ভাইরাস, এইচআইভি, হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস বি সি, এগুলো হচ্ছে ভাইরাস। ফ্লু একটা ভাইরাস, চিকনগুনিয়া ভাইরাস, জলাতঙ্ক ভাইরাস, হাম হারপিস, এগুলো ভাইরাস। দুইটাই দিয়ে যেন একসাথে লিখছি, হাম হারপিস ভাইরাস, জন্ডিস ভাইরাস, কোভিড-19 ভাইরাস। অ্যানোজেনিটাল ক্যান্সার হয় কোনটি, হারপিস সিমপ্লেক্স দ্বারা আর কি, এগুলো ভাইরাস। তো এখানে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে আছে কি, টাইফয়েড আছে, কলেরা আছে, ব্লাইট রোগ আছে, তারপর হচ্ছে যক্ষা আছে, নিউমোনিয়া, ডিপথেরিয়া, আমাশয়, গনেরিয়া, সিফিলিস, হুপিং কাশি, টিটেনাস। তো ভাইরাস ব্যাকটেরিয়ার সবটা মনে রাখতে হবে, কারণ এই অংশগুলো থেকে কোশ্চেন হয়, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি এই অংশটা কেউ ছন্দ দিয়ে মনে রাখতে পারো, সেই ছন্দটা হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার করতে পারো, কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। তোমাদের দিন শেষে যারা খুব বেশি রেসপন্স করবা পড়ালেখা রিলেটেড বিভিন্ন জিনিস নিয়ে আর কি, অনলাইনে খুব সরাব থাকবা, তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করার চেষ্টা করবো আমি নিজে, যদি অন্যরা কেউ না করে আমি করার চেষ্টা করবো, বায়োলজি রিলেটেড কোনো কিছু নিয়ে। শেষ আজকের মতো। আমি তোমাদেরকে প্রথমে বুঝাইলাম কিভাবে কি করতে হয়, কিভাবে পড়তে হয়, কোন অংশটা বাদ দিতে হয়, কোনটা রিডিং দিতে হয়, কোনটা মোটামুটি মুখস্থ করতে হয়, কোনটা একদম টুটস্থ করতে হয় সেটাও দেখাইছি, বই কিভাবে পড়তে হয় সেটা দেখাইছি। তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক, মানে কোশ্চেন হয়েছিল, কোশ্চেন সলভ করে দিছি। দেন হচ্ছে কোশ্চেনগুলো পড়তে হয় কিভাবে সেটাও দেখাইছি, যে ওইটার সাথে আরও রিলেটেড যেগুলো জিনিস আছে সেগুলো কোশ্চেনে নিয়ে আসতে হয়, এগুলোও মোটামুটি দেখাইছি। দেন হচ্ছে আমি কিভাবে পড়তাম, আমার বইয়ের কয়েকটা পিকচার দেখাইলাম তোমাদেরকে। মোটামুটি তোমরা হয়তো বুঝে গেছো কিভাবে কি পড়তে হয় না পড়তে হয়। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমি ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো বা বুঝাবো। আর যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচটাতে আসো, তোমরা এরকম ক্লাস রেগুলার পাবা ইনশাল্লাহ। যদি কোনো কিছু শর্টকাট লাগে তোমাদেরকে শর্টকাট দিব, আরও শর্ট ওয়েতে কীভাবে ক্লাস নেওয়া যায়। এত লং তো করা যাবে না, কিন্তু তুমি যদি এই জিনিসটা বুঝো, বুঝার পর প্রথমবার তোমার যদি এই পুরা অধ্যায়টা রিভিশন দিতে মনে করো তোমার 30 মিনিট লাগতেছে, পরে তুমি 20 মিনিটে কিভাবে রিভিশন দিতে পারবা, পরে 10 মিনিটে কিভাবে রিভিশন দিতে পারবা। ইভেন চিন্তা করো আমি কিন্তু 5-7 মিনিটে এক একটা করে অধ্যায় রিভিশন দিতে পারতাম। তো ওই ওই পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো করবা। আর হয়তো আমার ক্লাস ফ্রি ক্লাস হয়তো তোমরা পাবা না, বাকি ক্লাসগুলো করার জন্য তোমাদেরকে হয়তো পেইড ব্যাচটাতে ভর্তি হতে হবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আমি দেখি এবার হচ্ছে মিটিংটা ক্লোজ করা যায় কিনা। অনেক কথা বললাম তোমাদের সাথে, ভালো লাগছে কিনা জানি না, তোমরা হয়তো কমেন্ট করে জানাইতে পারো ভালো লাগলে, আর যদি ভালো না লাগে তাও জানাইতে পারো। ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য।